হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। রাস্তার একপাশে বসে সিগারেটের ভিতরে গাঁজা ভরতেছি, এমন সময় কে যেন পিছন থেকে ডাকতে লাগলো। পিছনে তাকিয়ে দেখি একটা পুলিশ দাঁড়িয়ে আছে। সিগারেটটা পকেটে ভরে আসলাম পুলিশের কাছে। জি স্যার, বলুন। কিরে, তুই ওইখানে বসে কি করতেছিস? আর তোর পকেটে কি আছে দেখি? স্যার, কিছু নাই তো, আমি তো রাস্তার টোকাই, আমার কাছে আর কি থাকবে। এইদিকে আয়, তোকে চেক করব। শুনেছি তুই নাকি গাঁজার ব্যবসা করিস, তোর নামে অনেকে কমপ্লেন করেছে। না স্যার, আমি এইসব চিনিও না, আমি এইসব কাজ করিও না, প্লিজ আমাকে ছেড়ে দিন। তার মানে তুই এই কাজ করিস? আনোয়ার সাহেব, এইটাকে জেলে নিয়ে যান। স্যার, এইটাকে নিয়ে কি হবে? এইটা তো রাস্তার টোকাই, এইটাকে দিয়ে কিছুই হবে না। তার চেয়ে ভালো আরও ছেলে দেখেন। আপনাকে যা বলেছি তাই করেন। এই ছেলেকে বিক্রি করলে 20 লক্ষ টাকা তো পাবো, তাই না? জি স্যার, কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই করেন। যান এখন এটাকে নিয়ে। আনোয়ার নামের লোকটা আমাকে নিয়ে চলে আসলো থানায়। জেলের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলতে লাগলো, এই আজ থেকে তুই এইখানে থাকবি, 3 দিন পর তোকে বিক্রি করে দেওয়া হবে। এই বলে চলে গেল আনোয়ার। ভিতরে যে আরও কয়েকজন লোক আছে খেয়ালই করিনি। পিছনে ঘুরতেই দেখি 5 জন লোক একসাথে বসে কি জানি করতেছে। আমাকে দেখে বলল, এই ছেলে এইদিকে আয়। লোকটার কথা শুনে তার কাছে চলে গেলাম। জি ভাই, বলেন। তোকে তো দেখে মনে হচ্ছে তুই রাস্তার টোকাই, তাই না? ভাই, ওরা শুধু শুধু আমাকে ধরে নিয়ে এসেছে। আমি অনেকবার বলেছি যে আমাকে ছেড়ে দিতে, কিন্তু দেয়নি। ও আচ্ছা, তা তুই কাজটা পারিস নাকি কিছু? জি ভাই, যেই কাজ বলবেন ওই কাজই করে দিব, আমাকে শুধু এই জেল থেকে বের করে দেন। এইদিকে আয়, কানে কানে বলছি তোকে। লোকটার কাছে যেতেই বলতে লাগলো, একজন লোককে খুন করতে হবে, পারবি নাকি? যদি পারিস তাহলে তোকে এইখান থেকে বের করব। কিন্তু ভাই, যদি পুলিশ আবার আমাকে ধরে নিয়ে আসে খুনের অপরাধে, তখন কি করব? তোকে আর কেউ ধরবে না, তুই শুধু আমার কথা মতো কাজ কর, যত টাকা লাগে আমি দিব তোকে। তা না হয় বুঝলাম, কিন্তু আপনারাই তো পারেন জেল থেকে বের হয়ে তাকে খুন করতে, আমাকে বলতেছেন যে 101টা খুন করে আমরা এই 5 জন এই জেলে ঢুকেছি, আরও 1 বছর জেলে থাকবো, এরপর জেল থেকে মুক্তি পাবো। এর জন্য আমার একজন সাথী লাগবে, আমি যা বলবো তাই করতে হবে। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন আমি তাই করব, আমাকে শুধু বাইরে বের করে দেন। কাল সকালে তোকে বাইরে বের করে দেব, আর বাইরে বের হয়ে একজন লোক কালো কোট পরে দাঁড়িয়ে থাকবে, সে তোকে সকল কিছু বুঝিয়ে দিবে। আর এই নে, এইখানে 2 লাখ টাকা আছে। টাকাগুলো পকেটে রেখে দিলাম। আগে যদি জানতাম এই কাজ করলে এত টাকা পাওয়া যায়, কবে এই কাজে যোগ দিতাম। এইসব ভাবতেছি, এমন সময় রাজীব ভাই বলে উঠল, কিরে, কি ভাবতেছিস? না কিছু না। এই বল, ওদের ওইখান থেকে চলে আসলাম একটু দূরে। সিগারেটটা বের করে ধরিয়ে খেতে লাগলাম। গাঁজা খাইলে শরীরে আলাদা একটা শক্তি চলে আসে। কিরে, এমন করতেছিস কেন? গাঁজা খাইছিস নাকি? জি ভাই, ছোট থেকে গাঁজার সাথেই জড়িত আছি, আর এখন এইটাই আমার আপন, সব থেকে বেশি। এই দেখ ছবিটা, এই লোকটাকে মারতে হবে তোর। এইখানে বাংলাদেশের টপ বিজনেসম্যান, আর ও হচ্ছে মাফিয়ার গডফাদার। আরে এইসব গডফাদারের মাইরে বাপ, আমি যা বলি তাই করি, আমি এক কথার মানুষ। এই বলে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমাদের 6 জনের জন্য বাহির থেকে খাবার দিয়ে গেল। এই মেঘ, এই নে খাবার খেয়ে নে। তা না হয় খাবো, কিন্তু আমি তো জানি জেলের ভেতরে একটা রুটি আর ডাল দেয়। এইসব ভালো ভালো খাবার আপনারা পেলেন কোথা থেকে? এগুলো আমার লোক এসে দিয়ে যায়। খাবার খেয়ে নে, এরপর বাকি কথা বলবো তোকে। খাবার খেয়ে বসে আছি সবাই। রাজীব ভাই, কাজ ছাড়া আমাকে অন্য একটা কাজ বের করে দিতে পারবেন? অন্য কাজ করতে হবে কেন? এই কাজই কর, তোর টাকার কোনো অভাব থাকবে না, যা চাইবি তাই পাবি। ঠিক আছে ভাই, তবে আমার 2 জন লোক লাগবে, একটা মেয়ে আর একটা ছেলে। যদি ব্যবস্থা করে দেন খুব ভালো হবে।
কালকে সকল কিছু পেয়ে যাবি। রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড় তুই। ঠিক আছে ভাই, আমি আমার জায়গায় চলে আসলাম। নিচে শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। সকালে রাজীব ভাইয়ের ডাকে ঘুম ভাঙলো। এই মেঘ, ওঠ, তোর যাওয়ার সময় হয়ে গেছে। জি ভাই, উঠতেছি। এই বলে উঠে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রাজীব ভাইয়ের কাছে চলে আসলাম। ভাই, তাহলে আমি যাই আজকে, আপনার সাথে কথা হবে পরে। ঠিক আছে, যা তুই। আর যা যা বলেছি তাই তাই করবি ঠিক মতো। ঠিক আছে ভাই। এই বলে চলে আসলাম বাহিরে। এসে দেখি একটা কালো কোট পরা লোক দাঁড়িয়ে আছে। তার পাশে একটা মেয়ে আর একটা ছেলে আছে। আমাকে দেখে কোট পরা লোকটা বলল, তোমার নামই তো মেঘ, তাই না? জি, আমার নামই মেঘ। রাজীব ভাই আপনাকে পাঠিয়েছে নাকি? জি, রাজীব এই আমাকে পাঠিয়েছে। এই নাও, এই পিস্তলটা রাখো। আর এই বক্সের ভিতরে 20 লক্ষ টাকা আছে। যাকে মারার জন্য বলেছে তার সকল কিছুই এইখানে আছে। আর এই ফোনটা রাখো, রাজীব ভাই ফোন দিবে। ঠিক আছে, আর কিছু বলার থাকলে বলে দেন। আর হ্যাঁ, তুমি বলেছিলে একটা মেয়ে আর একটা ছেলে লাগবে। এই মেয়েটার নাম হচ্ছে সোনালি, আর ওর নাম হচ্ছে সোহেল। ওরা দুজনই সকল কাজ পারে, যা বলবেন সব করে দিবে। ঠিক আছে, আপনি যান তাহলে। আর তোমরা দুইজন আমার সাথে চলো। জি বস, চলেন। আর আমাকে বস ডাকতে হবে না, ভাই ডাকলেই চলবে। আমাদের একটা আস্তানা বের করতে হবে থাকার জন্য। রাজীব ভাই, এর একটা আস্তানা আছে, বন্ধ হয়ে পড়ে রয়েছে। রাজীব ভাইকে বলে এখানে চলে যাই আমরা। ফোন দে রাজীব ভাইকে, আমি কথা বলতেছি। দেখি কি বলে রাজীব ভাই। এই নেন, কথা বলেন। হ্যালো রাজীব ভাই। মেঘ, বলো, কোনো কি সমস্যা হচ্ছে নাকি? না ভাই, কোনো সমস্যা হয়নি। আপনার নাকি একটা আস্তানা আছে, আমরা ওইখানে থাকবো। ঠিক আছে, চলে যাও। আমি ওইখানে 2জন লোক পাঠিয়ে দিতেছি, তোমাদের সকল কিছু দিয়ে আসবে ওইখানে। আর সোহেল তো জায়গাটা চিনেই। জি ভাই, তাহলে রাখি এখন। এই বলে ফোনটা রেখে দিলাম। সোহেল, চল ওই জায়গায়। ঠিক আছে ভাই, চলেন, নিয়ে যাই আপনাকে। আমরা চলে আসলাম রাজীব ভাইয়ের পুরনো জায়গায়। এসে দেখি 2জন লোক দাঁড়িয়ে আছে। আমাদের দেখে বলল, সোহেল, রাজীব ভাই পাঠিয়েছে নাকি তোদের? সৌরভ, চাবিটা দে আর তুই চলে যা। দরকার লাগলে ফোন দিয়ে আনবো নে তোকে। ঠিক আছে। আমরা চলে আসলাম ঘরে। ঘরটা অনেক বড়। এই সোনালি আর সোহেল, শোন। জি ভাই, বলেন। আচ্ছা, তোরা 2জন কি কি কাজ পারিস বলতো? ভাই, সব কিছুই তো পারি, হ্যাকিংও করতে পারি। আচ্ছা, এই লোকটার সকল কিছু ইনফরমেশন বের করতে পারবি? ওর কয়টা ছেলে মেয়ে, সকল কিছু? জি ভাই, বের করতে পারবো, একটু সময় দিতে হবে। ঠিক আছে, বিকাল পর্যন্ত সময় দিলাম তোদের 2জনকে। আর সোনালি, তুমি এক কাজ করো, আমাদের লোক লাগবে 100 জনের মতো, তুমি ব্যবস্থা করো। কিন্তু রাজীব ভাই লোক ছাড়া। কিন্তু ভাইয়া, রাজীব ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এরপর লোক খুঁজতে হবে, কারণ আমরা পারবো না রাজীব ভাইয়ের কাছ থেকে অনুমতি ছাড়া লোক আনতে আর একটা নতুন গ্যাং বানাতে। আমি যা বলেছি তাই করো। রাজীব ভাইয়ের সাথে আমি কথা বলে নিব। ঠিক আছে ভাইয়া, আমি আজকে রাতের মধ্যেই সব কিছু আনতেছি। ঠিক আছে সোহেল, আমি বাহির থেকে আসতেছি, তোরা কাজ কর। ঠিক আছে ভাই, যান তাহলে আপনি। কোমরে পিস্তলটা গুজে চলে আসলাম বাহিরে। আশপাশটা ভালো করে দেখতে নিলাম। শুনশান এলাকা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় একটা গাড়ি আসলো আমার সামনে। এই ছেলে, এখানে কি করিস? তোকে তো আগে কখনোই এই এলাকায় দেখি নাই। সামনে গিয়েছিলাম, এখন বাসে যাচ্ছি। তোর বাসা কোথায়? আমি এতিম ছেলে, রাস্তায় থাকি। ও আচ্ছা, সোজা বাসায় যাবি, আশেপাশে কোথাও যাবি না। ঠিক আছে। গাড়িটা নিয়ে চলে গেল। কি ব্যাপার, এই রাস্তায় তো কোনো গাড়ি চলাচল করতে দেখিনি। হঠাৎ এই রাস্তা দিয়ে গাড়ি আসলো কোথা থেকে? এইসব ভাবতে ভাবতে চলে আসলাম বাজারে। এসে দেখি কয়েকজন লোক মারামারি করতেছে। আরে ভাই, মারামারি করতেছেন কেন? এই তুই কে রে, আমাদের মাঝে এসে নাক গলাচ্ছিস? আমি রাজীব ভাইয়ের লোক। এই সবাই পালা এখান থেকে, রাজীব ভাই আবার চলে এসেছে, সবাই পালা। রাজীব ভাইয়ের নাম শুনতেই সবাই পালিয়ে গেল। ওরা চলে যেতেই আমিও চলে আসলাম চায়ের দোকানে। আচ্ছা চাচা, ওরা মারামারি করছিল কেন? আর বলেন না, ওরা সবসময় মারামারি করে, কিন্তু হঠাৎ তুমি ওইখানে যাওয়াতে ওরা সবাই চলে গেল কেন, এটা তো বুঝতে পারলাম না।
আমিও বুঝি নাই কিছু। আচ্ছা চাচা, রাজীবকে চেনেন নাকি? যে এখন জেলে আছে 101টা খুন করে। ওই রাজীবের কথা বলতেছি, তাকে চেনেন নাকি? চিনব না কেন, উনি তো আমাদের মতো গরিবদের অনেক উপকার করে। উনি হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, কিন্তু তার গ্যাংয়ের কয়েকজন লোক তার সাথেই বেইমানি করে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। ও আচ্ছা, চা খেয়ে চলে আসলাম আবার সেই জায়গায়। সোহেল, তুই না বলেছিলি এইখান দিয়ে একটা কাকপক্ষীও যায় না? তাহলে আমি তো দেখলাম একটা গাড়ি যাইতে, তাও আবার একটা মেয়ে চালাচ্ছে। কালো আর লাল রঙের গাড়ি নাকি ভাই? কালো আর লাল রঙের গাড়ি, ওটাকে চিনিস নাকি? জি ভাই, ওই মেয়েটা হচ্ছে লেডি মাফিয়া কিং। যত বাজে কাজ আছে ওর দ্বারা করা হয়। মেয়ে পাচার থেকে শুরু করে আরও নানান কাজ সে করে। একদিন রাজীব ভাই তাকে মারতে গিয়েছিল, পরে ক্ষমা আছে, পার পেয়ে গেছে। এখন শুনেছে হয়তো রাজীব ভাই জেলে, তাই আবারও কাজ শুরু করে দিয়েছে। ও আচ্ছা, তা ওই লোকটার সকল কিছু বের করেছিস তো? জি ভাই, এই দেখেন বের করেছি। লোকটা বিজনেসম্যান হলেও মেয়ে পাচারের সাথে যুক্ত আছে। আমরা তার আশেপাশেও যেতে পারবো না, ওর সাথে অনেক সিকিউরিটি থাকে। তোদের যেতে হবে না, আমি যা যা বলবো তোরা শুধু তাই করবি। কাল থেকে আমাদের মিশন শুরু হবে। আর সোনালি কোথায়? তাকে তো দেখতেছি না। সোনালি একটু বাইরে গেছে আপনার জন্য ছেলে আনতে। ও, তুই এক কাজ কর, বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে যতগুলো মাফিয়া কিং আছে সবার লিস্ট তৈরি কর, সকলের ডিটেলস চাই। এ তো মাফিয়ার লিস্ট দিয়ে কি করবেন? আমাদের বাংলাদেশকে সুরক্ষিত রাখতে পারলেই চলবে, আর কিছু লাগবে না। বাইরের দেশের মাফিয়াদের যদি মারতে না পারি, তাহলে বাংলাদেশ থেকে মেয়ে পাচার, অস্ত্র পাচার, আরও নানান কাজ হবে। তাই তো বলছি, আগে এক এক করে শেষ করব। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন আমি তাই করব। আজকে থেকেই কাজ শুরু করে দেব। ঠিক আছে, কাজ কর। আর সোনালীকে খাবার নিয়ে আসতে বইল, না হলে রাতে কি খাবে? খাবার নিয়ে আসবে, আর আমাদের জন্য গাড়ি কিনতে হবে। আর 350 সিসির বাইক লাগবে, 10 থেকে 15টা। বাইকের স্পিড আছে অনেক। আচ্ছা, আমি রাজীব ভাইয়ের সাথে কথা বলে সকল কিছু ব্যবস্থা করে নিবনি। রাতে রাজীব ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাইয়া, আপনার সকল কিছু রেডি আছে। বাইরে 100 জন লোক আছে, আর আমাদের সবার জন্য খাবার নিয়ে এসেছি। ভালো করেছো। সোনালি, যাও, তুমি একটু রেস্ট করো গিয়ে। আর বাইরে যারা আছে ওরা সবাই কি পিস্তল চালাতে পারে নাকি? জি ভাই, ওরা সবাই পিস্তল চালাতে পারে। আর ওদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট বানাতে হবে, তার জন্য 50 লক্ষ টাকা লাগবে। এখন তো এইসব কিছু করা সম্ভব না। আমার কাছে 20 লক্ষ টাকা আছে, আরও 30 লক্ষ টাকা লাগবে। কালকে ভাইয়ের সাথে কথা বলে দেখি কি বলে। ঠিক আছে ভাই। ভাই, আমার কাছে 50 লক্ষ টাকা আছে, আপনি চাইলে আমার টাকা নিয়ে খরচ করতে পারেন। না, তোমার টাকা নিব কেন? তোমার টাকা তোমার কাছেই থাক। দেখি রাজীব ভাই কে বলে। কালকে ওই সাগর চৌধুরীকে মেরে ফেলে এরপর রাজীব ভাইয়ের কাছে টাকা চাইব। ঠিক আছে ভাই। আর সাগর চৌধুরী কালকে নাইট ক্লাবে আসবে, আমরা ওইখানে ওনাকে মারতে পারবো। তা না হয় মারতে পারবো। সোনালি, তোমার পরিচিত কোনো ড্যান্সার আছে নাকি? ভাইয়া আছে, তবে সে টাকার বিনিময়ে কাজ করে। তাকে কি খবর দিব নাকি? তাকে খবর দাও, আর এখনই বলো চলে আসতে, তার সাথে কথা আছে। ঠিক আছে ভাইয়া, আমি এখন তাকে খবর দিতেছি। সোনালি চলে গেল। সোহেল, জিপিএস ট্র্যাকার আছে তোর কাছে? না ভাই, আমার কাছে তো নাই, তবে রাজীব ভাইয়ের ডেরায় আছে, আমি গিয়ে নিয়ে আসবো নাকি? একজনকে ফোন দিয়ে বলে দে জিপিএস ট্র্যাকারগুলো নিয়ে আসে। আর সাগর চৌধুরীর সকল কিছু দেখে তো বোঝা যাচ্ছে সে মেয়ের সাথে সময় কাটায়। জি ভাই। 2 ঘন্টা পর সোনালি আর ডান্সার মেয়েটা আসলো। ভাইয়া, ওর নাম হচ্ছে শ্রাবণী। ও ভালো একজন ডান্সার, আর ওই ক্লাবে নাচবে আজকে রাতে। শ্রাবণী, তোমার সাথে কিছু কথা আছে, এদিকে আসো। শ্রাবণী আমার কাছে আসতেই তাকে সব বুঝিয়ে বললাম। সে নারাজ ছিল এই কাজ করতে, টাকা দিয়ে কাজটা করিয়ে নিলাম। তাহলে তোমাকে যা যা বলেছি সব কিছু মনে থাকবে তো? জি ভাইয়া, মনে থাকবে। তবে আমার কিছু হবে না তো? না, তোমার কোনো কিছু হবে না। আর এই নাও, এইটা হচ্ছে ড্রাগস। যখন সাগর চৌধুরীকে নিয়ে কেবিনে যাবে তখন জুসের সাথে এইটা মিশিয়ে দেবে। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আমি যাই, আবার গিয়ে রেডি হতে হবে। সোনালি, শ্রাবণীকে দিয়ে আসো তার বাসায়। ঠিক আছে ভাইয়া। ওরা 2 জন চলে গেল।
পিস্তল আর সাইলেন্সার লাগিয়ে চলে আসলাম বাইরে। সোহেল, চল আমার সাথে, আর তোমরা 10 জন এইখানে থাকো, বাকিগুলো RS নাইট ক্লাবে চলে যাও, আমরা আসতেছি। ঠিক আছে ভাই, আপনি তাহলে আসেন। ওরা চলে গেল। আমি আর সোহেল চলে আসলাম নাইট ক্লাবে। রাত প্রায় 11টা। কিরে সোহেল, এখনো তো আসলো না? এই তো ভাই চলে এসেছি। দরজার দিকে তাকিয়ে দেখি এইটা সেই লোক যে কিনা আমাকে ওই দিন পিটিয়েছিল। যাক, আজকে তার প্রতিশোধটা নিয়ে নিব। সাগর চৌধুরী আসতেই শ্রাবণীর ড্যান্স করা শুরু করে দিল। রাত 1টা বাজে। ড্যান্স শেষ হতেই শ্রাবণীকে নিয়ে সাগর চৌধুরী চলে গেল একটা কেবিনে। কিছুক্ষণ পর ফোন আসলো শ্রাবণীর। হ্যালো শ্রাবণী। ভাইয়া, কাজ হয়ে গেছে, আপনারা আসেন এখন। আমরা চলে আসলাম ওই কেবিনে। এসে দেখি সাগর চৌধুরী চিৎ হয়ে শুয়ে আছে। সোহেল ওর হাত পা মুখ বেঁধে ফেলে। ভাইয়া, হাত পা বেঁধে রাখতে হবে না, ড্রাগসের সাথে ঘুমের ঔষধও দিয়েছি, আজকে সারা রাত ঘুমাবে। ভালো কাজ করেছো। সকালে তুমি আমাদের ডেরায় আইসো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে ভাইয়া। নাইট ক্লাবের পিছনের গেট দিয়ে সাগর চৌধুরীকে নিয়ে চলে আসলাম ডেরায়। সোনালি, এইটাকে এমনভাবে বেঁধে রাখো যাতে ছুটে যেতে না পারে। ঠিক আছে ভাইয়া। সোহেল আর সোনালি চলে গেল। ফোন দিলাম রাজীব ভাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে, কাজ কি কমপ্লিট করেছো নাকি? না ভাই, সাগর চৌধুরীকে আমাদের ডেরায় নিয়ে এসেছি। কালকে সকালে ওর সমস্ত টাকা নিয়ে এরপর মারবো। ঠিক আছে, আর টাকাগুলো তোমার কাছে রেখে দাও, তুমি একটা গ্যাং তৈরি করো। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে ফোনটা কেটে চলে আসলাম রান্নাঘরে। মরিচ গুঁড়া আর লবণ নিয়ে চলে আসলাম সাগর চৌধুরীর কাছে। টেবিলে মরিচ আর লবণ রেখে দিলাম। সকাল হতে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় সোনালি আসলো। ভাইয়া, সাগর চৌধুরীর জ্ঞান ফিরেছে, চলেন। আমরা চলে আসলাম সাগর চৌধুরীর কাছে। কিরে, তোর কি এখনো জ্ঞান ফিরে নাই নাকি? এই কে রে তুই, আর আমাকে ধরে এনেছিস কেন? আজকে তোকে এইখানে মারবো, তাই ধরে নিয়ে এসেছি। আমাকে মারবি? তো আবার তুই? তা কিভাবে মারবি দেখি? দেখতে চাস? দেখলে আবার ভয় পাবি না তো? না, ভয় পাবো কেন? 2টা বড় বড় তার কাটা নিয়ে তার 2 পা মেজের সাথে আটকে দিলাম। কিরে, চিৎকার করতেছিস কেন? আমায় ছেড়ে দে বলছি, কুত্তার বাচ্চা, নাহলে তোকে মরতে হবে। আগে তুই নিজেকে বাঁচা, এরপর না হয় আমাকে মারবি। এই বলে তার বাম হাতে একটা তার কাটা গেঁথে দিলাম। আমাকে ছেড়ে দে বলছি, এখনো তো সময় আছে। আমার সময় আছে এটা আমি জানি। তো সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর, তা না হলে তোকে এমনভাবে মারবো কোনোদিন তোর লাশও খুঁজে পাবে না তোর লোকেরা। দিব না আমার টাকা, তুই যা ইচ্ছা করে নিতে পারিস। সোনালি, তুমি বাইরে চলে যাও, আর সোহেলকে বলো একটু আসতে এইখানে। ঠিক আছে ভাইয়া, আমি বলতেছি এখন। আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না, তুমি শুধু তাকে বলো আসতে। সোনালি চলে গেল। আমি কারেন্টের লাইনটা দিয়ে ওর কাটা জায়গায় লাগিয়ে দিলাম। কিরে, এখনো দিবি না নাকি? দিচ্ছি, তোর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দে, আমি আমার সকল টাকা পাঠিয়ে দিতেছি, তবু আমাকে মেরে ফেলিস না। ঠিক আছে, তোকে না হয় নাই মারলাম। টাকাগুলো দিয়ে দিতেই তার গলায় ছুরি চালিয়ে দিলাম, সাথে সাথে সে মরে গেল। সোহেল মাস্ক পরে তুমি এইটাকে মেন রোডে ফেলে দিয়ে আসো, আর তার বুকে লিখে দিবে ধর্ষক। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবে। আর টাকাগুলো দিয়ে বাকি যা যা লাগবে সবগুলো এনে নেন। ঠিক আছে, তুই আয়, তারপর কি কি লাগবে একটা লিস্ট করে নিবনি। ঠিক আছে ভাই। সোহেল চলে গেল। সোনালি, তুমি রেস্ট করে নাও, অনেক কাজ করেছো তুমি। ঠিক আছে ভাইয়া। আর আপনার এই নেন, গতকালকের একটা ভিডিও পাঠাইছে লেডি মাফিয়া কিং। আচ্ছা, পরে দেখে নিবনি। রাতে কাজ করেছি সবাই, এখন রেস্ট নিক। খাওয়া দাওয়া করে বাইরে এসে বসে আছি। কিছুক্ষণ পর সোহেল আসলো। কিরে, ফেলে দিয়ে এসেছিস তো? জি ভাই, একটু পর থেকে ব্রেকিং নিউজ শুরু হয়ে যাবে। আচ্ছা যা, তুই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নে, বিকালে না হয় বাকি কাজ হবে। সোহেল চলে গেল। আমি বসে বসে ভিডিওটা দেখতে লাগলাম। ভিডিওতে বলেছে
রাজীব ভাই, আমি জানি আপনি জেলে আছেন, কিন্তু গতকাল থেকে আপনার লোকেরা আবার কাজ শুরু করে দিয়েছে। এখন থেকে আমার আসল রূপ দেখাবো। ভাইয়া মানুষ যাককে কিছু বললাম না, মাচায় শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। বিকালে সোহেলের ডাকে ঘুম ভাঙলো। ভাই উঠেন, বিকাল হয়েছে তো। উঠতেছি। এই বলে উঠে পড়লাম। শোন, সবাইকে ডাক দে, আর সোনালীকেও ডাক দে, গিয়ে বল আমি ডাকতেছি, একটা কাজ আছে। ঠিক আছে ভাই, আপনি ফ্রেশ হয়ে আসেন। ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। সোহেল সবার জন্য বুলেট প্রুফ জ্যাকেট অফার দিয়ে দেয় 3 দিনের মধ্যে, যাতে পেয়ে যায় সবাই 150টা। ভাই 150 টাকা দিয়ে কি করবেন? আমাদের লোক তো 100 জন। আরও লোক আসবে, তাই তো বললাম যে 150টা এনে রাখ। আর সোনালি, তোমার যা কিছু লাগবে এইখানে 20,000 টাকা আছে, সব কিছু এনে রাখবে। ভাইয়া আমার কিছু লাগবে না, সব কিছু আনাই আছে। ঠিক আছে, তাহলে তুমি টাকাগুলো রেখে দাও। সোহেল, আমাদের জন্য অস্ত্র কিনে আন 500টা, আর বুলেট আনবি বেশি করে। ঠিক আছে ভাই, আমি আজকের ভিতরে সব কিছু এনে ফেলবো। আর আজকে রাতে একটা মিশন আছে, আমাদের সবাইকে যেতে হবে। কোন দেশের মাফিয়ার সাথে মিশন হবে একটু জানাস তো? আর ওই দেশে যাব, ওইখানে গিয়ে রাজত্ব করব। তাহলে এখানে কি হবে? ওইখানে 1 মাস থেকে সব কিছু আমার করে এরপর আবার দেশে ফিরবো। আর তোরা তো আসিসই। জি ভাই। রাতে চলে আসলাম মিশনে। এসে দেখি গাড়িতে মেয়ে তুলতেছে। পিস্তলে সাইলেন্সার লাগিয়ে কয়েকটা মাথায় গুলি করে দিলাম, সাথে সাথে মাটিতে পড়ে গেল। সোহেল, তুই এই দিকটা দেখ, আমি ভারতের মাফিয়া কিংকে ধরি গিয়ে। ঠিক আছে, যান ভাই আপনি। আমি চলে আসলাম ভারতের মাফিয়ার সামনে। কিরে, কোথায় পালিয়ে যাচ্ছিস? এদিকে আয়। তুই কে আর আমার পিছনে লাগছিস কেন? আমি কে এটা না হয় একটু পর পরিচয়টা দেই। এই বলে তার 2 পায়ে গুলি করে দিলাম। ভারতের মাফিয়া তার 2 পায়ে ধরে কান্না করতেছে। সোনালি, তুমি একটাকে দেখো, আমি ওই দিকটা দেখতেছি। ঠিক আছে ভাইয়া, আপনি যান। আমি চলে আসলাম অন্যদিকে। এসে দেখি আমার গ্যাংয়ের সব লোকেরা ভারতের মাফিয়া গ্যাংয়ের মেরে পুরো ফিনিশ করে দিয়েছে। সোহেল, তুই সব মেয়েদের জ্ঞান ফেরা আগে, তারপর সবাইকে নিয়ে ডেরায় যা। আমি এইটাকে নিয়ে আসতেছি। ঠিক আছে ভাই, আপনি যান, আমরা সব মেয়েদের নিয়ে আসছি। আমি চলে আসলাম সোনালির কাছে। কিছু কি বলছেন নাকি সোনালি? না ভাইয়া, কিছুই বলে নাই, তবে ওর কাছে অনেক টাকা আছে, সবগুলো টাকা নিয়ে নেন। টাকা এইখানে নিব না, ডেরায় যাই তারপর নিব। আর ওর তো দিন শেষ আজকে। জি ভাইয়া। কয়েকজনকে নিয়ে ভারতের মাফিয়া কিংকে গাড়িতে উঠিয়ে ফেললাম। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম ডেরায়। ভারতের মাফিয়া কিংকে বেঁধে রেখে চলে আসলাম আমার কেবিনে। ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। কিরে, এখন বল, বাঁচবি নাকি মরবি? আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে মারিস না, তোর যা লাগে তাই দেব, শুধু বল তোর কি লাগবে। আমার যা লাগবে তুই দিতে পারবি না আমি জানি। শুধু বল কি লাগবে, আমি এনে দেব। কত টাকা লাগবে বল। তোর অ্যাকাউন্টের একবারে সকল টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর। এই নে, সকল টাকা পাঠিয়ে দিচ্ছি, এই নে, আর আমার এটিএম কার্ড সব কিছু নিয়ে নে, তবু আমাকে ছেড়ে দে। ছেড়ে দিব তোকে? এত পাগল হয়েছিস কেন? সোনালি, দেখ তো ওর সকল টাকা আমাদের অ্যাকাউন্টে আইছে নাকি? জি ভাইয়া, সকল টাকা চলে আইছে, এখন কি ওনাকে ছেড়ে দিবেন? না, ছাড়বো না তো, উপরে পাঠিয়ে দেব। এই বলে পিস্তলটা বের করে তার গলায় ধরলাম। ভারতের মাফিয়া কিং ভয় পেয়ে গেল। এটা কি করতেছিস? তোকে সকল টাকা দিয়ে দিয়েছি, তবু তুই আমাকে মেরে ফেলবি? মেরে ফেলবো। এই বলে তার গলায় গুলি করে দিলাম। এই পাশ থেকে গুলি করতে ওই পাশে গিয়ে গুলি বেরিয়ে পড়ল। বাহ ভাইয়া, আপনি তো দেখি পুরো একটা বারুদ হয়ে গেছেন। সব হয়েছে রাজীব ভাইয়ের জন্য। রাজীব ভাইয়ের সাথে পরিচয় না হলে আমি হয়তো আজকে জেলে থাকতাম। রাজীব ভাই আমাকে এই পর্যন্ত এনেছে। ভাইয়া, আর তো 4 মাস রয়েছে, রাজীব ভাইয়া বেরিয়ে আসবে জেল থেকে। আমিও জানি। সোহেল, তুমি এক কাজ করো, আমাদের ভারত যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে ভাই, আমি আজকে রাতেই ব্যবস্থা করছি ভারত যাওয়ার। ঠিক আছে।
বাইকটা নিয়ে চলে আসলাম দোকানে। এসে দেখি কয়েকজন লোক বসে কথা বলতেছে। চা খেতে খেতে তাদের কথা শুনতে লাগলাম। তারা কি বলতেছে জানেন ভাই, আজকে বিখ্যাত বিজনেসম্যান সাগর চৌধুরীকে কারার জন্য মেরে মেন রাস্তায় ফেলে দিয়ে গেছে। ভালো কাজ করেছে। ওর মতো পাপী মানুষ দুনিয়া থেকে তো একটা কমছে, তাই না? তা তো কমেছে, কিন্তু টাকাগুলো তো আর দিয়ে যায়নি আমাদের। চাচা, আপনারা কিসের টাকা পান সাগর চৌধুরীর কাছ থেকে? আর বইল না, আমাদের জমি নিয়ে ওইখানে অফিস তৈরি করেছে, কিন্তু এখন আর টাকা দেয় নাই। আজকে তো সে মারাই গেছে। তা তো গেছে। রাজীব ভাইকে বলে আপনাদের সকল টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তুমি কি রাজীবের লোক নাকি? না, আমি রাজীবের ছোট ভাই। ও আচ্ছা, আমাদের টাকা লাগবে না, আমরা ভালো আছি। সাগর চৌধুরীর জায়গা সম্পত্তি সব কিছু রাজীবের নামে করে ফেলো। জি, করে ফেলতেছি। আর ধন্যবাদ জানানোর জন্য। সাগর চৌধুরী মারা গেছে, ওদের সাথে কথা বলতেছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রাজীব ভাই ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বাহ মেঘবা, খুব ভালো কাজ করছো। 3 দিনেই দেশের বড় বড় পাচারকারীকে মেরে ফেলেছো। সবেই তো আপনার দোয়া ভাই। আপনার সাথে না দেখা হলে তো এইখানে আসতে পারতাম না। আর আমি কালকে ভারত যাইতেছি, ওইখানে আমাদের একটা টিম বানাবো। চা করা সাবধানে করবা, ঠিক আছে? আচ্ছা ভাই। রাজীব ভাইয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোন রাখতেই সোহেলের ফোন। হ্যালো সোহেল। ভাই, আপনি ডেরায় আছেন? কাজ আছে একটা। আচ্ছা, আসতেছি। এই বলে ফোনটা কেটে চলে আসলাম ডেরায়। কিরে, এত তাড়াতাড়ি বললি যে আসতে? ভাই, আপনার সাথে এলাকার এমপি একটা ডিল করতে চাই। আপনাকে 10 কোটি টাকা দিবে, তার বদলে আপনাকে এই দেশ থেকে মেয়ে পাচার করে দিতে হবে। ঠিক আছে, তাকে ডাক আর বল টাকাগুলো নিয়ে আসতে। তাকে একটু দেখি একটু সে কেমন। কিন্তু ভাই, আপনি যদি মেয়ে পাচার করতে দেন তাহলে তো। সোহেল কোনো কথা শুনতে চায় না। তোকে যা বলেছি তাই কর, বাকিটা ও আসলেই দেখতে পারবি কি করি তাকে। ঠিক আছে ভাই, আমি এখনই বলতেছি আসার জন্য। ঠিক আছে বল। আর সোনালীকে বল তো একটু আসতে, তার সাথে কিছু কথা আছে। আপনি রুমে যান, আমি সোনালীকে বলতেছি যাওয়ার জন্য আপনার কেবিনে। ঠিক আছে, যা গিয়ে বল। আমি চলে আসলাম আমার কেবিনে। ফ্রেশ হয়ে বসে আছি। কিছুক্ষণ পর সোনালী আসলো। ভাইয়া, আমাকে ডেকেছেন নাকি? ডেকেছিলাম। আচ্ছা, এইখানে মোট নাইট ক্লাব কয়টা আছে তুমি জানো নাকি? ভাইয়া, 327টা নাইট ক্লাব আছে। বড় বড় বিজনেসম্যান, বাহির থেকে মাফিয়ার লোকেরা এসে ওইখানে আনন্দ করে। আজকে রাতে কোন নাইট ক্লাবটা চলবে একটু জানাও তো। আর ওইখানে আজকে আসবে কে সেটারও খবর নিয়ে আইসো। 1 ঘন্টার ভিতরে সকল খবর দিতেছি আপনাকে। ঠিক আছে, যাও। সোনালী চলে গেল। ফোনটা বের করে শ্রাবণীকে ফোন দিলাম। হ্যালো শ্রাবণী। কে বলতেছেন? আমি মেঘ। তোমার সাথে কিছু কথা ছিল, যদি ডেরায় আসতে তাহলে খুব ভালো হতো। আমি তো একটু পর নাইট ক্লাবে যাব, আজকে ওইখানে একটা অনুষ্ঠান আছে। তুমি আসো, পরে না হয় সোহেল তোমাকে নিয়ে দিয়ে আসবে নে। ঠিক আছে, আমি আসতেছি। ফোনটা রেখে বাইরে চলে আসলাম। এসে দেখি কয়েকটা গাড়ি এসেছে। কিরে সোহেল, কে আইছে রে? ভাই, এমপি আইছে আপনার সাথে দেখা করতে। তাকে বল এইখানে আসতে। ঠিক আছে ভাই, বলতেছি। আর কাজটা একটু ভেবেচিন্তে করেন, রাজীব ভাই জানতে পারলে অনেক কষ্ট পাবে। আরে তুই কোনো চিন্তা করিস না, আমার ওই প্ল্যান করেই রেখেছি কি করব আর কি না করব। এই বলতেই সোহেল চলে গেল। কিছুক্ষণ পর এমপি আর সোহেল আসলো। কেমন আছেন ভাই? হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই নেন আপনার 10 কোটি টাকা। এখন থেকে আমাকে আর বাধা দিতে পারবেন না কোনো কাজে। পকেট থেকে সিগারেটটা ধরিয়ে বলতে লাগলাম, তা না হয় দিলাম না, কিন্তু আমার কথা তো রাখতে হবে। কি বলেন? আগে চোখটা বন্ধ করেন, তারপর বলতেছি কি কথা। এমপি চোখটা বন্ধ করতেই কোমর থেকে পিস্তলটা বের করে তার কপাল বরাবর গুলি করে দিলাম। সাথে সাথে এমপির নিথর দেহটা মাটিতে পড়ে গেল। এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সোহেল বলল, ভাই, এটা কি করলেন? এমপিকে মেরে ফেললেন? তো আমরা কি করব? এমপি তার এলাকার মেয়েদের সম্মান করতে পারে না,
আর তাকে দিয়ে কখনোই সম্মানের কাজ করা যাবে না। রাজীব ভাই হয়তো একবার চান্স দেয়, কিন্তু আমি একবারও চান্স দেই না। এই তোমরা দাঁড়িয়ে কি দেখছো? এমপিকে তার বাড়ির সামনে ঝুলিয়ে রেখে আসো। আর যদি কেউ জিজ্ঞাসা করে এমপিকে খুন করেছে কে, তাহলে বলবে শেরু ভাই খুন করেছে। ঠিক আছে সোহেল ভাই। কয়েকজন চলে গেল। সোহেল, সোনালি, কোথায় রে? তোকে একটা কাজ দিয়েছিলাম, সে তো কিছু বললো না। ভাইয়া, আমি আপনার পিছনে দিবস নাইট ক্লাবে আজকে পার্টি হবে, আর ওইখানে ডান্স করবে শ্রাবণী, আর দেশের টপ 2 নাম্বার বিজনেসম্যান রাহুল থাকবে ওইখানে। ও আচ্ছা, তাহলে তো যেতেই হবে। ওই তো শ্রাবণী চলে এসেছে। শ্রাবণী, তুমি তো আজকে দিবস ক্লাবে ডান্স করবে, তাই না? তা তুমি কি করে জানো? আর আমাকে ডেকেছো কেন? তাড়াতাড়ি বলো, ওইখানে আবার যাইতে হবে। এই নাও 2 লক্ষ টাকা। সাগর চৌধুরীর মতো রাহুলকেও মারতে হবে। সব কিছু তোমার হাতে থাকবে। এটা আমি পারবো না, কারণ রাহুল যেখানে যাবে তার একজন বডিগার্ডও থাকে সব সময়। রাহুল যদি আমার সাথে যায় তাহলে তার বডিগার্ডও তার সাথে যাবে। আমি তার সামনে কিছুই করতে পারবো না। আরে ওইটা নিয়ে চিন্তা করো না, ওইটা আমি দেখে নেব। তুমি রাহুলকে ঘরে নিয়ে যাওয়ার পর আমাকে ফোন দেবে, তখন আমি আর সোহেল চলে যাব। তোমার কোনো ক্ষতি হবে না, এই বলে দিলাম। কিন্তু আমি এই কাজ করতে পারবো না, তুমি অন্য কাউকে দাও। ঠিক আছে, তোমাকে মরতে হবে না, তুমি চলে যাও। শ্রাবণী চলে গেল। মাসায় বসে আছি, এমন সময় সোনালি আসলো আমার কাছে। ভাইয়া, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আজকে ডান্স করব, বাকিটা আমি দেখে নিব। না সোনালি, আমি এটা করতে দিব না তোমাকে। তোমার কিছু হয়ে গেলে আমাদের মেয়ের কি হবে? দেখো, আমার কিছু হবে না, আমার উপর ভরসা রাখো। কিন্তু কোনো কিন্তু না। সোনালি, এই নাও, এইটা রাখো। এই ইঞ্জেকশনটা কারো শরীরে একটু ঢুকলেই 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে। সোহেল, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। ভাই, আপনার উপর ভরসা করে সোনালিকে দিতেছি। যাও, তুমি রেডি হয়ে আসো। ভাই, আপনিও যান, রেডি হয়ে আসেন। ঠিক আছে, আমি চলে আসলাম আমার কেবিনে। পিস্তলে বুলেট ঢুকিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। সবাইকে নিয়ে চলে আসলাম দিবস ক্লাবে। এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সোনালি, যাও, তুমি পিছন থেকে তাদের সাথে ডান্সে যোগ দিতে পারো। বেস্ট অফ দ্য ফ্ল্যাগ। ভালোভাবে কাজটা করো, আমরা এইদিকে আছি। সোনালি চলে গেল। আমি আর সোহেল ভিতরে ঢুকে পড়লাম। সামনে তাকিয়ে দেখি রাহুল বসে বসে মদ খাচ্ছে। আমিও চলে আসলাম তার সামনে। হেই ব্রো, হাউ আর ইউ? I am fine, and you? আই এম ফাইন। Who are you? আমি মেক, ছোটোখাটো বিজনেসম্যান। আমরা তো বন্ধু হতে পারি। তা তো অবশ্যই। বাহ, মেয়েটার নাচ তো সেই লাগতেছে। ওই মেয়েটাকে আজকে বিছানায় চাই। এই নিলয়, এদিকে শুনে যা। জি স্যার, বলেন কি করব? ওই যে কালো পোশাক পরে একটা মেয়ে নাচ করতেছে, আজকে রাতে তাকে বিছানায় চাই। যত টাকা লাগুক, মেয়েটাকে আমার চাই। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করতেছি। সোনালির দিকে ইশারা করে কথাগুলো বলেছে রাহুল। আচ্ছা রাহুল, কি প্রতিদিনই এইখানে আসো নাকি? না, মাসে একবার আসি, আর যেই মেয়ে আমার পছন্দ হয় তাকে নিয়ে বিছানায় যাই। তা তুমি যদি চাও আমার সাথে বেড শেয়ার করতে পারো, তোমার টাকা দিতে হবে না। তা কি করে হয়? তুমি তো আমাকে চিনো না, আর আমাকে বলতেছো তোমার সাথে যাওয়ার জন্য। আমি তোমাকে প্রথম দেখে বুঝে গেছি তুমি খুব ভালো মানুষ, তাই তোমাকে এই অফারটা করলাম। চলো, এখন মেয়েটাকে নিয়ে গেছে। আসে, চলেন তাহলে। সোহেলকে ইশারায় বুঝিয়ে দিলাম এই দিকটা সামলাতে। আমি আর রাহুল চলে আসলাম একটা বড় রুমে। এসে দেখি সোনালি বসে আছে। স্যার, উনি এসেছে কেন? ওনাকে বলেন চলে যেতে। না, উনি আজকে আমার সাথে পার্টনার হবে, আর তুমি বাইরে গিয়ে দাঁড়াও, এখানে থাকতে হবে না। কাজ শেষ হলে আমি তোমাকে ডাক দেব। কিন্তু স্যার, উনি যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে? ওহো নিলয়, আমি তোমাকে যা বলছি তাই করো। এখানে থাকার প্রয়োজন নেই তোমার, আর আমি মরলে মরবো, তাতে কারো যায় আসে না। ঠিক আছে স্যার। নিলয় চলে গেল বাহিরে, দরজাটা লাগিয়ে দিল। রাহুল যেই সোনালিকে জড়িয়ে ধরতে যাবে, পিছন থেকে ইঞ্জেকশনটা তার শরীরে পুশ করে দিলাম। 1 মিনিটের মধ্যে জ্ঞান হারালো। সোনালি, তুমি বসো, আমি বাহিরেরটার অবস্থা খারাপ করতেছি। ঠিক আছে ভাইয়া, আপনি যান, এই দিকটা আমি দেখতেছি। দরজা খুলতেই নিলয় ঘরে ঢুকলো আর বলতে শুরু করলো, ভাই কাজ শেষ নাকি? তোমার ভাই বেশি মদ খেয়ে ফেলেছে, তাই অজ্ঞান হয়ে গেছে।
এই বলে পিছন থেকে তার ঘাড়ে দিলাম ইঞ্জেকশন ঢুকিয়ে। তুই কাজটা ভালো করলি না, তোকে দেখে নিব। এইটা বলেই অজ্ঞান হয়ে গেল। সোনালি, তুমি এইখানেই থাকো, আমি বাহিরটা দেখে আসি সোহেল কি করতেছে। ঠিক আছে ভাইয়া, আপনি যান আর ওদের আমি প্যাক করে ফেলি। তোমার প্যাক করতে হবে না, তুমি পাশের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও। ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম বাহিরে। এসে দেখি ড্যান্স পার্টিতে রক্তের বন্যা বয়ে গেছে। সোহেল, তুই ঠিক আছিস তো? জি ভাই, আমি ঠিক আছি। ওইদিকে কি অবস্থা? ওইদিকে সব কিছুই ঠিক আছে। চল এখন রাহুল আর নিলয়কে নিয়ে যাই। আপনি বাইরে যান, আমরা সবাইকে নিয়ে আসছি ওদের। ঠিক আছে, যা তাহলে। সোহেল চলে গেল, আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর সবাই আসলো। সোনালি, তুমি তো দেখি ভালো ডান্স করতে পারো। জি ভাইয়া, আমিও একজন ডান্সার ছিলাম আগে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর ডান্স করি না। আজকেই এই করলাম। আশা করি আর করতে হবে না। দেখি একজন বিশ্বাসযোগ্য মেয়ে লাগবে যাকে দিয়ে এইসব কাজ করানো যাবে। ভাইয়া, কাউকে লাগবে না, আমি আছি তো। আর আমাকে 2 দিনের ছুটি দিতে হবে, একটু মেয়েকে দেখতে যাব। আচ্ছা, সকালে চলে যাইও, যদি কাজে লাগে তোমাকে তাহলে ফোন দেব। আর সোহেল, তুইও চলে যাস, মেয়েকে দেখে আসিস গিয়ে। আমি পরে যেতে পারবো, রাজীব ভাই বলছে সবসময় আপনার পাশে থাকার জন্য। আপনাকে একা রেখে আমি যাই কি করি? আর দিনের বেলা চলে যাবি, সন্ধ্যায় না হয় চলে আসিস। আর যদি মিশন থেকে ফোন দিয়ে বলে দিস এই দিকের কাজ আমরাই করে নিতে পারবো। ঠিক আছে ভাই। আমরা কথা বলতেছি, এমন সময় ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি অচেনা নাম্বার। রিসিভ করতেছ। ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিস্টার SR গ্যাংস্টার ওরফে শেরু ভাই। কে আপনি, আর এই নাম জানলেন কি করে? আমি কে আশা করি ভালো করেই চিনে যাবে আস্তে আস্তে। আমি তোমার সামনে আসবো, তা তুমি তো দেখি শুরু থেকে বড় বড় বিজনেসম্যানকে খুন করতেছো। গতকালকে দেখলাম এমপিকে খুন করেছো। করেছি, তাতে তোর কি? আর তুই কে? পারলে সামনে এসে কথা বলিস, আড়ালে লুকিয়ে ভিজা বিড়ালের মতো কথা বলিস না। আসবো আসবো, যে কে লেডি কুইন কখনোই আড়ালে লুকিয়ে থাকে না। খুব শীঘ্রই দেখা হচ্ছে দুজনেরই। এই বলে ফোনটা কেটে দিল। সোহেল, যে কে লেডি কুইন, এটা কে রে, চিনিস নাকি তুই? জি ভাই, আপনাকে ওই দিন বলেছিলাম না একটা মেয়ের কথা, এইটাই হচ্ছে সেই মেয়ে। আমাদের ডেরা থেকে কিছুটা দূরে তার ডেরা আছে। ও আচ্ছা, তাহলে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে। আগে রাজীব ভাই বের হোক, এরপর যাব তার কাছে। জি ভাই, কিন্তু আসল কথা হচ্ছে যে কে লেডি মাফি কিং হচ্ছে রাজীব ভাইয়ের চাচাতো বোন। এটা এখন রাজীব ভাই জানে না। থাক, আর জানাতেও হবে না। যেই দিন মারবো তাকে সেই দিন না হয় বলিস। ঠিক আছে ভাই। কথা বলতে বলতে ডেরায় চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রাজীব ভাই ফোন দিয়েছে। হ্যালো ভাই। মেয়ে কেমন আছো? ওইদিকে কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আর এই দিকের কাজ আস্তে আস্তে শেষ করতেছি। আজকে রাহুলকে ধরে এনেছি। বিখ্যাত বিজনেসম্যান রাহুল গান্ধী, তাকে নাকি? জি ভাই, তাকেই ধরে এনেছি। কালকে আমি আসতেছি, তুমি তাকে মারবে না, আমি নিজে হাতে তাকে মারবো। সে আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। ঠিক আছে ভাই, আপনি সকালে আসেন আপনার পুরনো ডেরায়। রাজীব ভাইয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। সোনালি, সোহেল, যা তোরা গিয়ে ঘুমিয়ে থাক। আর তো কয়েকটা ঘন্টা আছে, আমি সকালে ঘুমাবো। না ভাইয়া, আপনি গিয়ে ঘুমান, আমরা কালকে ঘুমাতে পারবো। আপনার ঘুমের প্রয়োজন। আরে না, তোমরা যাও। সোহেল, যা তো, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে এরপর ঘুমাবনি। ঠিক আছে ভাই। ওরা দুইজন চলে গেল, আমিও চলে আসলাম আমার কেবিনে। ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়লাম। ল্যাপটপটা নিয়ে সাইবার জগতে প্রবেশ করলাম। কয়েকটা ফোন হ্যাক করে নিজের আওতায় এনে ফেললাম। কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি জিশান চৌধুরী ফোন দিয়েছে। এই কুত্তার বাচ্চা, তুই কে রে? আমার ফোন হ্যাক করেছিস কেন? হ্যাক করেছি, তাতে কি হয়েছে? আর আমি হ্যাক করব এটা কি তোকে বলে নিব নাকি যে তোর ফোন হ্যাক করেছি? তুই আমাকে এখনো চিনিস না ভালো করে।
আমি চাইলে তোকে এখনই জেলে ঢুকিয়ে দিতে পারি। তুই আমার কিছুই করতে পারবি না। আর জেলে ঢোকাবি দূরের কথা, তোর মরণ খুব নিকটে চলে এসেছে রে। রেডি থাকিস মরার জন্য। রাখি এখন। দেখবনি তুই আমার কি করতে পারিস। এই বলে ফোনটা কেটে দিলাম। জিশানের সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল টাকা সরিয়ে নিয়ে চলে আসলাম আমার অ্যাকাউন্টে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। হঠাৎ গাড়ির শব্দ পেয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি রাজীব ভাই চলে এসেছে। ভাই কেমন আছেন? ভালো আছি। রাহুল কোথায় আছে বলো? আজকে ওকে এমন মারবো, আমার পরিবারকে মারার মৃত্যু যন্ত্রণা তাকে দিয়ে দেব। ভাই একটু শান্ত হন, আমি আছি তো, আপনি একটু বসেন, আমি তাদের নিয়ে আসতেছি। এই বলে চলে আসলাম ঘরের ভেতরে। এসে দেখি দুইটাকে একসাথে বেঁধে রেখেছে। আমাকে দেখে রাহুল বলল, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবি এটা আগে জানতাম না। তোকে ভালো ভেবেছিলাম, তুই আমার সাথে এমনটা করলি। এমন করেছি তা তো একটু পরে দেখতে পারবি। বাইরে চল, তোর বাপ বসে আছে। এই বলে দুইটাকে টানতে টানতে বাইরে নিয়ে আসলাম। ভাই এই নেন আপনার শিকার। রাজীব তুই এখানে? তোর না জেলে থাকার কথা? জেল থেকে এসেছি তোকে মারার জন্য। আমার পরিবারকে মেরে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে জেলে ঢুকিয়েছিস, তাই না রে? আজকে বুঝবি এর পরিণাম কি হয়। প্লিজ আমাকে মাফ করে দে, আমি তোর পায়ে পড়তেছি। আমার পায়ে পড়লে তো হবে না, আমার পরিবার তো আর ফিরে আসবে না, তাই না? তা আসবে না আমি জানি। তোর কি লাগবে বল, আমি সব দেবো। টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইবি সব দেবো, তবু আমাকে ছেড়ে দে। এসব বললে তো হবে না, আমার তো একটা সুখের সংসার ছিল, তুই আমার পরিবারকে পুরো শেষ করে দিয়েছিস। এই বলে একটা প্যাক নিয়ে তার পায়ে ঢুকিয়ে দিল। আর কিনা বলেছিলি আমাকে সারা জীবন জেলে থাকতে হবে, আর বাংলাদেশ থেকে সকল মেয়ে বিদেশে পাচার করে দিবি, তাই না? না ভাই আমাকে ছেড়ে দে, আমি তোর সকল কথা শুনবো, প্লিজ ছেড়ে দে। রাজীব ভাই একটা একটা প্যারাক তার হাতে পায়ে ঢুকিয়ে দিল। টেবিল থেকে ছুরিটা নিয়ে রাহুলের পায়ের রগ হাতের রগ কেটে ফেলে দিল। ওইদিকে রাহুলের বডিগার্ড তার বসের এমন অবস্থা দেখে আগেই অজ্ঞান হয়ে গেছে। মেঘ আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি, তুমি বাকি কাজটা করে নাও, আর ওকে 101টা টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দিবে। ঠিক আছে ভাই, আপনি যান তাহলে। আর তো কয়েকটা দিন রয়েছে, কষ্ট করে থেকে আসেন, পরে 200 জন দেশ সামলাবো। ঠিক আছে। রাজীব ভাই চলে গেল। রান্দাটা নিয়ে রাহুলকে 101 টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসলো আমার লোকেরা। ভাই আমরা তাহলে যাই এখন, সন্ধ্যায় আমি চলে আসব। ঠিক আছে যা। সোহেল আর সোনালি চলে গেল। আমি আমার কেবিনে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো বিকালে। উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি সবাই বসে আছে। সবাই এইদিকে আসো তো। জি ভাই বলেন, কি করব আমরা? আচ্ছা তোমাদের মধ্যে পরিবার কয়জনের আছে? সবাই একটু দাঁড়াও তো। ভাই 25 জনের পরিবার আছে, আর বাকিদের পরিবার নেই। তোমাদের সবারই পরিবার হবে আস্তে আস্তে। সবাই খাবার খেয়েছো তো? জি ভাই খাবার খাইছি, আপনি খাবার খেয়ে নেন। আর সোহেল ভাই ফোন দিয়েছিল, আজকে একটা মিশন আছে, নদীর পাড়ে মেয়ে পাচার হবে। ও আচ্ছা, তো সবাই রেডি হয়ে নাও। আর বুলেটগুলো দেখো তো আছে নাকি। আর যদি কম থাকে তাহলে সোহেলকে ফোন দিয়ে বলে দাও বুলেটের কথা, সে বুলেট নিয়ে আসবেনি। জি ভাই বলে দিয়েছি আমরা। এই নেন আপনার খাবার। খাবার খেয়ে সবার সাথেই গল্প করতে লাগলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সবাই রেডি হয়ে নাও, ওটা তো নতুন জায়গা, জানি না কতজন লোক থাকবে ওদের। আমরা সবাই একসাথে হয়ে তাদের সাথে যুদ্ধ করব, তাহলে আমরা বিজয়ী হতে পারবো। জি ভাই। সবাইকে নিয়ে চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি একটা বড় নৌকায় মেয়েগুলোকে তুলেছে। সবাইকে ইশারা করতেই ওরা গুলি করতে লাগলো। এইদিকে আমি চলে আসলাম নৌকায়। যেই নৌকা ছেড়ে দিতে যাবে তার কপালে পিস্তল ঠেকিয়ে বললাম, কিরে কোথায় যাচ্ছিস? এইখানে চুপচাপ বসে থাক, তা না হলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব। ভাই আমাকে ছেড়ে দেন, আমি কিছু করি নাই, আমি তো শুধু নৌকার মাঝি। আমার নৌকা ভাড়া করে এনেছে, তাই আমি ওদের সাথে এসেছি। চুপচাপ এইখানে বসে থাক, যদি এইখান থেকে পালাতে চাস তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। এই বলে চলে আসলাম উপরে। এইদিকে কয়েকজনকে মেরে মাটিতে শুয়ে দিলাম। বাহ, খুব তাড়াতাড়ি মিশনটা শেষ হয়ে গেছে। তোমরা সবাই মেয়েগুলোকে আমাদের ডেরায় নিয়ে যাও,
আর নৌকায় দেখো কয়েকটা মেয়ে রাখা আছে, তাদের নিয়ে আসো। ঠিক আছে ভাই, নিয়ে আসতেছি। আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণের মধ্যে সকল মেয়েগুলোকে তুলে নিয়ে চলে আসলাম ডেরায়। এসে দেখি সোহেল বসে আছে। কিরে, কি হয়েছে? তোরা মন খারাপ করে বসে আছিস কেন? আপনি না বলেই চলে গেছেন কেন? আমি তো বলেছিলাম আমি আসলে যাওয়ার জন্য। তোর জন্য যদি অপেক্ষা করতাম তাহলে ওইদিকে সকল মেয়ে পাচার হয়ে যাইতো, তাই তো চলে গেছি এত তাড়াতাড়ি। ও আচ্ছা, সবাই সুস্থ আছে তো? হ্যাঁ, আর মেয়েগুলোর জ্ঞান ফিরেছে, তাদের ঠিকানায় পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে ভাই। সোহেল কাজ করতে লাগলো। এইদিকে আমি চলে আসলাম আমার কেবিনে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। হঠাৎ একটা মেয়ের গলার শব্দ শুনে ঘুম ভাঙলো। উঠে দেখি শ্রাবণী বসে আছে। কি ব্যাপার, তুমি এইখানে কখন আসলে? আমি এসেছি সকালে তোমাকে একটা খবর দিতে। আজ রাতে একটা পার্টি আছে, ওইখানে দুবাইয়ের মাফিয়া কিং আসবে ডিল করতে। তুমি যদি চাও আমার সাথে যেতে পারো। আমি আমার পুরো গ্যাং নিয়ে চলে যাব ওইখানে। তোমরা বললেই ঢুকতে পারবে না, অ্যাক্সেস কার্ড লাগবে এইরকম। আর যদি না থাকে তাহলে তোমরা ঢুকতে পারবে না। আমি তো ডান্স করব, তোমাকে নিয়ে যেতে পারবো। এই সোহেল, এইরকম অ্যাক্সেস কার্ড বানিয়ে ফেলতো 100টা। আজকে যে করেই হোক সবগুলোকে ধরতে হবে। ভাই 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে। শ্রাবণী আপু, আপনি এইখানে বসেন, আমি একটু পর আপনার কার্ডটা দিয়ে দিতেছি। ঠিক আছে, যাও তাহলে, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা। সোহেল চলে গেল। আমি বসে বসে ফোন টিপতেছি। এমন সময় শ্রাবণী বলে উঠল, আচ্ছা, আমাকে কি তোমার ভালো লাগে না নাকি? হঠাৎ এই প্রশ্ন শুনে আটকে উঠলাম। কি বলতেছো শ্রাবণী এইসব? তোমাকে ভালো লাগবে না মানে? আসলে বলতে চাইছি, আমি না একজনকে খুব ভালোবাসি, কিন্তু তাকে বলতে পারছি না। কি করে যে বলবো তাই ভাবছি। এত ভাবার কি আছে, বলে দিবে তাহলেই তো হয়। সে যদি তোমাকে পছন্দ করে তাহলে হ্যাঁ বলবে, আর সে না পছন্দ করলে না বলে দিবে। তাই তো, অন্য একদিন বলবো। আচ্ছা তুমি থাকো তাহলে, আমি এখন যাই। সন্ধ্যা 6টায় চলে আসবো এখানে। ঠিক আছে, তুমি যাও। শ্রাবণী চলে গেল। আমিও উঠে চলে আসলাম সোহেলের কাছে। কিরে, কাজ কতটুকু এগিয়েছে? এই তো ভাই, আর কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে। আপনি আপনার রুমে গিয়ে বসান, কাজটা শেষ করে আসতেছি। ঠিক আছে। আমি চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি ফোনটা বাজতেছে। সেই অচেনা নাম্বার থেকে ফোন। হ্যালো, কে বলতেছেন? বাব্বা, শেরু ভাইয়ের তো দেখি খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যায়। কয়েকদিন আগে না আপনার সাথে কথা বললাম, আর আপনি কি না এত তাড়াতাড়ি ভুলে গেছেন আমাকে? হ, লেডি মাফিয়া কিং। তা কি চায় হঠাৎ এই সময় যে ফোন দিয়েছেন? আজকে তো ডিল হতে চলেছে, জানেন নাকি? হ্যাঁ জানি, আর ওইখানে চলেও যাব সন্ধ্যায়। তুই যাবি ওইখানে? তোর মতো আরও 100টা শেরু ভাই আসলেও এইখানে যেতে পারবে না, আর তুই যাবি বলেছিস? হ্যাঁ, তা তো যাবই। আমি হয়তো তোকে চিনি না, তুই আমাকে ভালো করেই চিনিস। সত্যি কথা বলতে এখনো আমি তোকে দেখি নাই, তবে শুনেছি তুই নাকি সবাইকে মেরে ফেলতেছিস। যা শুনেছিস সত্যি শুনেছিস। আস্তে আস্তে তোর কাছেও চলে যাব, চিন্তা করিস না। আয়, তোর জন্য অপেক্ষায় আছি। রাখি এখন, দেখা হবে পার্টিতে। এই বলে ফোনটা রেখে দিলাম। ল্যাপটপটা নিয়ে কিছু কাজ করতে লাগলাম, আর খোঁজ নিতে লাগলাম ওই পার্টিতে কতজন লোক আসবে, আর কোন কোন দেশের মাফিয়া কিং থাকবে। ভাই এই নেন আপনার কার্ড, আর রেডি হয়ে থাকেন, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। ওইখানে একটা কাজ আছে, কাজটা আগে শেষ করতে হবে। ঠিক আছে, তুই সবাইকে বল বিকালের আগে রেডি হয়ে নিতে। আমরা বিকালে চলে যাব ওইখানে। আচ্ছা ভাই, আর রাজীব ভাইকে ছেড়ে দিবে 1 সপ্তাহ পর। রাজীব ভাইয়ের সব কিছু শেষ হয়ে যাবে, আদালত থেকে ছাড় দেওয়ার অনুমতি দিয়েছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তোরা এই দিকটা দেখবি, আমি বাহিরের দেশটা দেখে আসব। ঠিক আছে ভাই। বিকালে চলে আসলাম ওই জায়গায়। এসে দেখি পুলিশের কড়া সিকিউরিটি দিয়ে ভিতরে ঢুকাচ্ছে। আমরাও ঢুকে পড়লাম ভিতরে। বাহ, জায়গাটা তো খুব সুন্দর, এইসব ভাবতেছি। আর সামনের দিকে যাচ্ছি,
এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে নিচে পড়ে আছে। সরি, আসলে আমি আপনাকে দেখি নাই। ইটস ওকে। আমরা চলে আসলাম পার্টি রুমে। সবাই বসে আছি, পার্টিও শুরু হয়ে গেছে। চারিদিকে বক্সের আওয়াজ, কোনো কিছুই শোনা যাচ্ছে না। সোহেল, ওরা কোথায়? ডিল ফাইনাল করবে তুই জানিস নাকি? আমিও তো জানি না, তবে শ্রাবণী ওই দিকে ইশারায় কি যেন দেখাচ্ছে। বুঝে গেছি, উপরের তলায় ডিল হচ্ছে, চল আমার সাথে। এই বলে চলে আসলাম উপরে। এসে দেখি দুবাইয়ের মাফিয়া আর আমাদের দেশের টপ বিজনেসম্যান সাইফুল বসে আছে। আমাকে দেখে দুবাইয়ের মাফিয়া বলল, এই তুই কে রে? এইখানে কি করিস? এইখানে এসেছি তোদের দুজনকে মারার জন্য। এই বলে দুইটার ঘাড়ে ইঞ্জেকশন ঢুকিয়ে দিলাম। এখন কেমন লাগে রে? কে তুই? আমার পরিচয় পরে জানিস, এখন মর। এই বলে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। ওরা দুইজন নিচে পড়তেই সকল লোকজন এসে তাদের কাছে জড়ো হলো। আমিও চলে আসলাম নিচে। এসে দেখি তাদের মাথা ফেটে রক্ত পড়তেছে। যার সাথে ধাক্কা লেগেছিল ওই মেয়েটা বলতেছে, এই কেউ অ্যাম্বুলেন্সকে খবর দাও, তাড়াতাড়ি আসতে এইখানে। অ্যাম্বুলেন্স আসতেছে, ফোন দিয়েছি। আর ওরা কারা? ওদের পরিবার কি এইখানে আসে নাই নাকি? না, ওদের পরিবার এখানে আসে নাই, আর ওদের কারা মেরেছে সেটা আমি খুব ভালো করেই জানি। এইসব বলতেছে মেয়েটা। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসলো। দুইজনকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। ডাক্তার, দেখেন তো ওদের বাঁচানো যাবে নাকি? না, দুজনই মরে গেছে। 10 মিনিট আগে যদি নিয়ে আসতেন তাহলে হয়তো বাঁচানো যাইতো। ও আচ্ছা। আর আপনি যদি ওদের চিনে থাকেন তাহলে বাড়িতে পাঠিয়ে দিয়েন লাশগুলো। আমি এখন চলে যাই, আমার কাজ আছে। ধন্যবাদ আপনাকে আমার পাশে থাকার জন্য। আপনি না থাকলে হয়তো আমি এই লোকদের হাসপাতালে নিয়ে আসতে পারতাম না। ধন্যবাদ জানিয়ে আর ছোট করতে হবে না। এই বলে চলে আসলাম বাহিরে। গাড়ি করে সোজা ডেরায় চলে আসলাম। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিলাম লেডি মাফিয়া কিংকে। আসসালামু আলাইকুম মিস লেডি মাফিয়া কিং। ওয়ালাইকুম সালাম। অবশেষে তুই তাদের দুইজনকে মেরেই ফেলেছিস। আচ্ছা, তুই আসলি, তোকে তো দেখলাম না। চল দেখা করি কোথাও। এখনই কিসের দেখা দেখি? আস্তে আস্তে না হয় দেখতে পাবেন, আমাকে এখন দেখতে হবে না। আর এই বলে ফোন কেটে দিলাম। দেখতে দেখতে 7টা দিন চলে গেল। আমরা সবাই দাঁড়িয়ে আছি জেলের বাহিরে। আজকে ভাইকে ছেড়ে দিবে। কিছুক্ষণের মধ্যে ভাই চলে আসলো বাহিরে। ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। চলেন এখন ডেরায় যাই, এরপর না হয় গল্প করা যাবে। চল। আমরা চলে আসলাম ডেরায়। এসে দেখি লেডি মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। রাজীব ভাইকে দেখে বলল, ভাই, আপনাকে আনতে পারি নাই গিয়ে, তার জন্য সরি। আর আমি এখন থেকে ভালো কাজ করতেছি, কালকে আপনাকে নিয়ে দেখাবো। আমাকে দেখাতে হবে না, ভালো কাজ করলেই চলবে। বিশ্বাসঘাতকতা করলে পরে চলে যাবে। আরে তুই সেই ছেলেটা না যে কিনা আমার সাথে ওই দিন হাসপাতালে ছিল? হ্যাঁ, তা আপনি এইখানে কি করেন? রাজীব ভাইকে ফুল দিয়ে বরণ করতে এসেছি। ও আচ্ছা। আমরা সবাই বসে গল্প করতে লাগলাম। হঠাৎ আফরিন বলে উঠল, আচ্ছা রাজীব ভাই, শেরু ভাই কে? তাকে তো দেখলাম না, তাকে একটু বলেন আসতে, তাকেও দেখি। ভাইকে ইশারায় মানা করে দিলাম। ভাইও বুঝে গেছে। এই তো দেশে নাই, 2 দিন আগে বিদেশে চলে গেছে। ওইখানে এখন মাফিয়ার কাজ করবে, আর দেশে আসবে না কখনো। ও আচ্ছা, আজকে তাহলে আমি যাই, আবার আসবো একদিন। ঠিক আছে, যাও তাহলে। আফরিন চলে গেল। ভাই, আপনি জানেন ও কি কাজ করে? উপরে উপরে সবাই ভালো কাজ করে, কিন্তু ও আবার আগের মতো মেয়ে পাচার করা শুরু করে দিয়েছে। কি করতেছে এইসব? তুমি আমাকে আগে বলবে না? তাহলে আমি তো ওইখানে শেষ করে ফেলতে পারতাম। আর একটা কথা হচ্ছে, উনি আপনাদের চাচাতো বোন। এই কথা আপনি জানেন না, আমরা জানতে পেরেছি। তার মানে এতদিন আমার চাচাতো বোন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর আমি কিনা তাকে ছেড়ে দিয়েছি? চিন্তা করেন না, ও
ওকে দিয়েই সকল মাফিয়াদের দেশে এনে মারবো। এই বলে ভাইয়ের সাথে বসে প্ল্যান করে ফেললাম কি কি করতে হবে। আচ্ছা, তুই কালকে না হয় দুবাই চলে যা, ওইখানে আমার কয়েকজন লোক আছে, ওরা তোকে সব দিক থেকে সাহায্য করবে। আচ্ছা ভাই, রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়লাম। সকালে ভাইয়ের ডাকে ঘুম ভাগলো। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় লেডি মাফিয়া কিংয়ের ফোন এলো। হ্যালো, আমাকে দেখে পালিয়ে গেছিলেন নাকি? হুম। এই শেরু ভাই কাউকে দেখে পালিয়ে যায় না। বনের সিংহ সবসময় একা শিকার করতে পছন্দ করে, আর তোমার মতো বিড়ালকে এক দাবায় মেরে ফেলতে পারে। তাই নাকি? তো চলেন একটা মিশন হয়ে যাক। যদি আমি হেরে যাই তাহলে আপনি যেইটা বলবেন আমি সেটাই করব, আর আপনি যদি হেরে যান তাহলে আমি যেটা বলবো সেটাই করবেন। আচ্ছা, আমি রাজি আছি। সামনের মাসে 3 তারিখে তোমার সাথে মিশন হবে। আগে বাহিরের দেশগুলোকে শান্ত করে নেই, পরে তোমার মতো ভিজা বিড়ালকে না হয় গরম পানি দিয়ে শান্ত থেকে রাগিয়ে দিব। ঠিক আছে। ফোনটা রেখে চলে আসলাম বাহিরে। ভাই, আমি তাহলে যাই। এখন যদি বড় কোনো মিশন থাকে তাহলে আমাকে ফোন দিবেন, আমি চলে আসব। ঠিক আছে, যাও, আর ভালোভাবে যাও, গিয়ে ফোন দিও। ঠিক আছে। সোহেলকে নিয়ে চলে আসলাম বিমানবন্দরে। সোহেল, ভাইয়ের দিকে খেয়াল রাখিস, আর যদি বড় মিশন হয় আমাকে ফোন দিস। ভাইকে কখনোই একা ছাড়িস না কোনো জায়গায়। ঠিক আছে ভাই, আপনি যান, ভালো হবে। আমি চলে আসলাম বিমানের ভেতরে। 10 মিনিট পর বিমান ছেড়ে দিল। 3 ঘন্টা পর চলে আসলাম দুবাই বিমানবন্দরে। এসে দেখি আমাকে নেওয়ার জন্য ভাইয়ের লোক এসে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে চলে আসলো। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন, আপনাকে নিয়ে আবার যেতে হবে ডেরায়। ওইখান থেকে একজন একজন করে লোক এসে আপনাকে জায়গা দেখিয়ে দেবে। তা না হয় জানলাম, তোমার নাম কি সেটা আগে বলো। আমার নাম সাজু, সবাই আমাকে ডেভিড নামেই চেনে। তুমিও ডেভিড ডাইকো, সমস্যা নেই। ঠিক আছে, থাকবো নি। এই বলে 2 জন চলে আসলাম গাড়িতে। কিছুটা দূরে যেতেই আমাকে থামিয়ে দিয়ে বলল, এইখানে দাঁড়াও, কালো কোট পরা একজন লোক আসবে, তার সাথে চলে যাবে। তারা যা বলবে তুমি তাই করবে। গাড়ি থেকে নেমে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটা কোট পরা ছেলে আসলো, আমার সামনে এসে বলল, আমার পিছনে পিছনে আসেন। ছেলেটার পিছনে পিছনে যেতে লাগলাম। হঠাৎ ভিড়ের মাঝে তাকে হারিয়ে ফেললাম। কি ব্যাপার, ছেলেটা কোথায় চলে গেল এইসব ভাবতেছি, আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি। হঠাৎ একটা লোক এসে বলল, আমার পিছনে পিছনে আসেন। লোকটার পিছু করতে করতে একটা গাড়ির সামনে নিয়ে আসলো। কি ভাই, এইভাবে আর কত ঘোরাবে আমাকে? এই গাড়ি করে নিয়ে যাও, এইখান থেকে 10 মিনিট গাড়ি চালিয়ে যাবে। 10 মিনিট যেই জায়গায় শেষ হবে ওইখানে গিয়ে থেমে থাকবি, পরে তোমাকে এসে নিয়ে যাবে আমাদের লোক। ঠিক আছে। গাড়ি চালাতে চালাতে চলে আসলাম অনেকটা দূরে। হঠাৎ একটা পাগল এসে বলতে লাগলো, এই গলি ধরে সোজা চলে যাবে, সামনে একটা নীল বাড়ি দেখতে পাবে, ওইখানে থাকবে তুমি। ঠিক আছে। আমি চলে আসলাম ওই নীল বাড়ির সামনে। এসে দাঁড়িয়ে আছি, দেখে পাশের বাড়ি থেকে একটা মহিলা এসে বলল, কি ব্যাপার, তুমি কি এই বাড়িতে এসেছো নাকি? জি, আমি এই বাড়িতে আইছি। এই ঘরের চাবিটা কোথায় আপনি জানেন নাকি? জানি, তবে বলবো না, কারণ একটু পর বাড়ির মালিক আসবে, তখন তার কাছ থেকেই নিয়ে নিয়েন চাবিটা। ঠিক আছে। মহিলাটা চলে গেল। কিছুক্ষণ পর একটা লোক এসে দরজা খুলে দিয়ে চলে গেল। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। এমন সময় ফোনটা বেজে উঠল। ওই মেঘ, ওইখানে কেমন লাগছে? ভালোই, তবে এইখানের মানুষগুলো খুব অদ্ভুত টাইপের। কোনো কিছু জিজ্ঞাসা করলে বলে না। বিমানবন্দর থেকে এইখানে মনে হয় এসেছি জীবন যুদ্ধ করে। আমি তাদের বলেছি যে এইভাবে নিয়ে যাওয়ার জন্য, আর ওইখানে সাবধানে থাকো, কারণ দুবাইয়ের মাফিয়ার ছেলে এখনো বেঁচে আছে। সে যদি জানতে পারে তুমি দুবাইয়ে গেছো, তোমাকে মারার চেষ্টা করবে। আরে, আমাকে মারতে পারবে না, বললেই কি মারা হয়ে যাবে নাকি? ভাইয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই দরজার ঠক ঠক আওয়াজ। তোমার যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে বলবে, আমি সব কিছু এনে দেবো তোমাকে।
ঠিক আছে, এখন তাহলে আপনি যান। আচ্ছা। মহিলাটা চলে গেল। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। খাবার খেয়ে যেই রুমে ঢুকতে যাব, এমন সময় সামনে তাকিয়ে যা দেখলাম তা কখনো এইভাবে দেখব আশা করি নাই। একটা মেয়েকে রাস্তায় ফেলে রেখে ধর্ষণ করতেছে। মেয়েটাকে বাঁচানোর জন্য কেউ আসতেছে না। আমি ওইখানে যেতেই একটা ছেলে বলল, এই তুই কে রে? এইখানে কি করিস? ভাইয়া, রাস্তায় এইসব করতেছেন, প্লিজ ঘরে যান, রাস্তায় এইসব করেন না। তুই কোন রাজা ছেলে রে যে আমাদের বলছিস রাস্তায় এসব না করতে? আমরা যা ইচ্ছা করব, তাতে তোর কি? তুই তোর মতো যা। ছেলেটার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। কোমর থেকে পিস্তলটা বের করে গুলি করে দিলাম ছেলেটাকে। এই মেয়ে, তুমি নিজের রক্ষা করতে পারলে না? ভাইয়া, আমি নিজেকে রক্ষা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদের কাছে হার মেনে গেছি। ওরা হচ্ছে মাফিয়ার লোক, ওদের কেউ কিছু বলতেও পারে না। ও আচ্ছা, চলো আমার সাথে। আমার রুমে ফ্রেশ হয়ে কালকে সকালে না হয় বাড়িতে যাইও। আমার বাড়ি নেই, বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে, কাজ করতে পারি না বলে। ও আচ্ছা, তাহলে চলো, আজ থেকে আমার সাথে থাকবে তুমি। দেখি কে কি বলে। ঠিক আছে ভাইয়া। মেয়েটাকে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। ফ্রেশ হয়ে দুজনে খাবার খেয়ে নিলাম। টিভি দেখতেছি, এমন সময় মেয়েটা বলে উঠল, ভাইয়া একটু ফার্মেসিতে যেতে পারবেন? কয়েকটা ওষুধ নিয়ে আসতে। কি কি লাগবে লিখে দাও, আমি সবগুলো নিয়ে আসি। আচ্ছা ভাইয়া, আমি লিখে দিতেছি এখনই। মেয়েটা তার ওষুধগুলো লিখে দিল। আমি চলে আসলাম ফার্মেসিতে। ভাইয়া, ওষুধগুলো দেন তো। সবগুলো আছে, কিন্তু এই একটাই নেই, সামনের দোকান থেকে নিয়ে আসেন। ঠিক আছে। আমি চলে আসলাম আবার পাশের দোকানে। সকল ঔষধ নিয়ে বাড়িতে চলে আসলাম। এই নাও তোমার ঔষধ, খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে ভাইয়া। মেয়েটা চলে গেল। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো কারো দরজা ধাক্কানোর শব্দে। উঠে দরজা খুলতে দেখি কালকে যে লোকগুলো আমাকে নিয়ে এসেছিল সবাই এইখানে আছে। ভিতরে আসো সবাই। ভাই, রাজীব ভাই আমাদের সব কিছু বলেছে। এই নেন আপনার সকল কিছু, এই ফাইলে আছে, সবগুলো আপনি দেখে নেন। সব কিছু দেখে নিলাম। দেখা শেষ হতেই লোকগুলোকে কাজ বুঝিয়ে দিলাম, কাকে কি করতে হবে। সবাই কাজে লেগে পড়ল। আমিও চলে আসলাম বাহিরে। দুজনের জন্য খাবার নিয়ে চলে আসলাম বাসায়। এই নাও তোমার খাবার। বাহির থেকে কিনে আনার কি দরকার ছিল? বাজার করে আনলেই তো হতো, আমি রান্না করে দিতে পারতাম। বিকালে বাজার করে এনে দিবনি, এখন এই খাবারগুলো খেয়ে নেন। ঠিক আছে। দুইজন খাবার খেয়ে নিল। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। এমন সময় ডেভিডের ফোন। হ্যালো ডেভিড। ভাই, আজকে রাতে মাফিয়া কিং এর ছোট ভাই এখানে বড় ডান্স পার্টিতে যাবে, তখন আমরা ওকে কিডন্যাপ করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তোমরা রেডি হয়ে থাকো, আর আমাদের গ্যাংয়ের সংখ্যা বাড়াও। এই 6 জনে চলবে না গ্যাং। ঠিক আছে ভাই, আমি আজকের ভিতরে 50 জন লোক বের করতেছি। হ্যাঁ, বের কর। আর বিকালে আমার জন্য কিছু বাজার নিয়ে যাস তো। ঠিক আছে ভাই। ডেভিডের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। আপনি বসেন, দুপুর তো হয়ে গেছে, কিছু খাবার নিয়ে আসি। খাবার তো খেতে হবে, তাই না? আচ্ছা যান তাহলে। আমি চলে আসলাম বাহিরে। 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসলাম বাসায়। এই নেন আপনার বিরিয়ানি। আমাকে একটা কাজ বের করে দিতে পারবেন? আমি কাজ করে আমার জীবন চালাতে চাই। কয়েকটা দিন অপেক্ষা করেন, আমি আপনার জন্য একটা কাজ বের করে দিবনি। আমি এই দেশের মাফিয়া কিং হতে এসেছি, সকল দেশ আমার দখলে করে নিব। ও আচ্ছা, এই দেশের মাফিয়া তো মেয়েদের নিয়ে নাইট ক্লাবে যায় প্রতিদিন। তুমি জানো নাকি কোন কোন নাইট ক্লাবে যায় বেশি? জানি। এইখানে সব থেকে পপুলার নাইট ক্লাব হচ্ছে র্যান্ডম ক্লাব। এইখানে সকল দেশের মাফিয়ারা একসাথে আছে। বছরে একবার হয় এই নাইট ক্লাবটা। ও, তুমি এত কিছু জানো কি করে? তুমি কি ওই মাফিয়ার দলে কাজ করেছিলে নাকি? আসলে কোমর থেকে পিস্তলটা বের করে মেয়েটার মাথায় ঠেকিয়ে বললাম, এখন বুঝতে পারছি কেন তুই ওখানে এসেছিস। তার সব কিছু খুলে বলবি নাকি গুলি করব?
বলতেছি আমাকে আমার বস পাঠিয়েছে আপনাকে মারার জন্য, তবে আমি আপনাকে মারবো না। আমি চাই আমার বসকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে, তাই আপনার সাথে থাকতেছি। এখন বলো আমি কিভাবে তার জায়গাটা দখল করতে পারি? আর যদি তুমি আমার সাথে কাজ করতে চাও তাহলে করতে পারো। আমি তোমাকে এই দুবাইয়ের মাফিয়া কুইন বানিয়ে দিব। আমি মাফিয়া কুইন হতে চাই না। ওই মাফিয়া আমার ছোট বোনকে ধর্ষণ করেছে, আমি তার প্রতিশোধ নিতে চাই। ও, এর জন্য তুমি আমার সাথে এসেছো? কি কি ইনফরমেশন লাগবে আমাকে বলেন, আমি সব ইনফরমেশন এনে দিতেছি। আমার লোক আছে। কে কি লাগবে এটা একটু পরে বলতেছি, তুমি থাকো, আমি আমার রুমে থেকে আসতেছি। আর যদি আমার মারার প্ল্যান করে আসো তুমি, তাহলে মনে করো তুমি মরে যাবে। আর যদি আমার সাথে কাজ করতে চাও তাহলে করতে পারবে সব সময়। আমি আপনার কোনো ক্ষতি করব না, নিশ্চিত থাকতে পারেন। তবে একটা কথা, আমি যে আপনাকে সাহায্য করতেছি এইটা যাতে ওই মাফিয়া না জানতে পারে। ঠিক আছে, কেউ জানবে না। চলে আসলাম আমার কেবিনে, ল্যাপটপটা নিয়ে চলে আসলাম মেয়েটার রুমে। এই নাও, তোমাদের সাইবার জগতে প্রবেশ করো। সাইবার জগতে প্রবেশ করতে হবে না, এই নেন, আপনি আমার কাছ থেকে সকল কিছু দেখতে পারেন। মেয়েটা সাইবার জগতে থেকে সকল কিছু ইনফরমেশন দেখে নিলাম। দেখো, শেষ হতেই তাকে বলতে লাগলাম, শোনো তুমি, সবার প্রথমে আগে তোমার বসের মেয়েকে কিডন্যাপ করতে হবে। এটা না হয় আমি করে নিব নে বস। এই মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, তাকে বললে সে চলে আসবে। ঠিক আছে, তাকে এখনই ফোন দিয়ে বলো এইখানে চলে আসতে। বাকিটা পরে বলতেছি কি কি করতে হবে। সে একা আসবে না, আমি গিয়ে তাকে নিয়ে আসতেছি, আপনি বাসায় থাকেন। ঠিক আছে, যাও। আর এই নাও, এইটা তোমার কাছে রাখো। তোমার সকল কথা এবং কোথায় আসো সকল লোকেশন আমি দেখতে পারবো। ঠিক আছে, সন্ধ্যায় তাকে নিয়ে আসবো আমি। মেয়েটা চলে গেল। বসে বসে দ্বিতীয় প্ল্যানটা করে ফেললাম। সন্ধ্যায় দুবাইয়ের মাফিয়া কিংয়ের মেয়েকে নিয়ে চলে আসলো বাসায়। রুবাইদা, তুমি এখানে বসো, তোমাকে সবকিছু খুলে বলতেছি। রিয়া সব কিছু বলে দিল রুবাইদাকে। রুবাইদা, তুমি তো সব শুনেছো, এখন বলো কি করব আমরা? তুমি যদি বলো তাহলে তোমার বাবাকে আমরা শাস্তি দিব, তাছাড়া দিব না। আপনারা যা বলবেন আমি তাই করব। যা দেখলাম, যা শুনলাম, আমার আব্বু কেন, অন্য কেউ হলে আমি তাই করতাম। তাহলে শোনো আমি কি বলি। এখন তোমার আব্বুকে ফোন দিয়ে বলবে তোমাকে আর রিয়াকে কারা যেন কিডন্যাপ করেছে। চিৎকার করবে যাতে ওরা বুঝতে পারে তোমাকে সত্যি সত্যি কিডন্যাপ করেছে। ঠিক আছে ভাইয়া। রুবাইদা তার বাবাকে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর ওই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। হ্যালো মামুনি, এই অবসর সময়ে ফোন দিলে যে? আব্বু আব্বু আমাকে আর রিয়াকে কারা যেন কিডন্যাপ করেছে। প্লিজ আব্বু, আমাদের বাঁচাও। কি বলতেছো মামুনি তুমি? এখন কোথায় আছো আমাকে বলো, আমি এখনই আসতেছি তোমার কাছে। আব্বু, আমি নিজেও জানি না কোথায় আছি। রিয়া আপুকে অনেক মেরেছে, আমাকেও মেরেছে। রুবাইদার কাছ থেকে ফোনটা নিয়ে বলতে লাগলাম, কিরে দুবাইয়ের মাফিয়া কিং, আমার সাথে লাগতে আসিস না, তোর নামে অনেক কমপ্লেন আছে। তুই গত 2 বছর আগে একটা 12 বছরের মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিস। কে রে তুই, আর কি চাস বল, যা চাইবি তাই দিব, তবুও আমার মেয়েকে মারিস না। আমি যা চাই তা যদি তুই ফিরিয়ে দিতে পারিস তাহলে তোর মেয়েকে মারব না, কথা দিলাম। বল তোর কি চাই? গত 2 বছর আগে যে মেয়েকে ধর্ষণ করে খুন করেছিস তাকে ফিরিয়ে এনে দে, তাহলে তোর মেয়েকে ছেড়ে দিব। আর যদি না পারিস তাহলে ওই মেয়েটার মতো তোর মেয়েকেও ধর্ষণ করব। এই বলে রুবাইদাকে ইশারা করলাম চিৎকার দেওয়ার জন্য। আব্বু আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। মামুনি তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। এই কুত্তার বাচ্চা, তোর অহংকার, তোর এই মাফিয়ার সাম্রাজ্য আমি শেষ করে দেব। শেরু ভাই ইটস ব্যাক। এই বলে ফোনটা কেটে দিলাম। রুবাইদা, ধন্যবাদ তোমাকে আমাদের সাহায্য করার জন্য। এটা আমার কর্তব্য ভাইয়া। আর কি কি করতে হবে বলেন আমাকে, আমি করে দিতে এক্ষুনি। আর কিছু করতে হবে না, তুমি 1 সপ্তাহ রিয়ার সাথে এইখানে থাকো। যা খেতে চাইবে আমাকে বলবা, আমি সকল কিছু এনে দিব। আর তোমার ফোন বন্ধ করে দিবে আজকে।
এই ফোন চালাবে তুমি। ঠিক আছে ভাইয়া, আর একটা কথা, আব্বুকে মারার আগে তার ডান হাত রাকিবকে মারতে হবে, কারণ আব্বু মরে যাওয়ার পর রাকিব আব্বুর জায়গায় বসবে। রাকিবের নাম্বার আছে নাকি? আছে, 091475688। এইটা রাকিবের নাম্বার। ঠিক আছে, আজকে রাতে রাকিবকে শেষ করে ফেলবো। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। ফোন দিলাম রাকিবকে। হ্যালো রাকিব। কে বলতেছেন? শেরু ভাই বলতেছি। কেন শেরু ভাই? আমি কোনো শেরু ভাইকে চিনি না। আমাকে চিনতে হবে না, রুবাইদাকে তো চিনিস, তোর বসের মেয়ে, তাকে আমি কিডন্যাপ করে এনেছি। সকালে আমি দেখে এসেছি সে ঘরে, আর তুই এখন বলতেছিস রুবাইদা তোর কাছে? বিশ্বাস করতেছিস না? এই দেখ রুবাইদার পিক। যদি তাকে বাঁচাতে চাস, আজকে ঠিক রাত 12টায় নুমান প্লাজার পিছনে বড় একটা পুকুর আছে, ওইখানে চলে আসবি। ঠিক আছে। আর যদি কোনো লোক নিয়ে আসিস তাহলে রুবাইদাকে মেরে ফেলবো, মনে যেন থাকে। মনে থাকবে। তবুও তুই রুবাইদাকে মানিস না, রুবাইদাকে আমি খুব ভালোবাসি। ও আচ্ছা, তাই নাকি? যা, তোর কথা চিন্তা করে তাকে মারবো না, যদি আমার কথা মানিস তাহলে। তোর সব কথা মানবো, তুই যা বলবি তাই করব। বল কি করতে হবে আমাকে? তুই তোর বসকে মারতে হবে, যদি পারিস তাহলে আসিস রুবাইদাকে নিতে, আর না পারলে কখনোই আসিস না। আমি আসবো ঠিক 12টায় আসবো, আর আমার বসকে খুন করে এরপর নিয়ে আসবো আমার রুবাইদাকে। এই বলে ফোনটা রেখে দিলাম। ফোন রেখে চলে আসলাম রুবাইদার কাছে। রুবাইদা, তোমাকে কি রাকিব ভালোবাসে নাকি? কিন্তু আমি তাকে পছন্দ করি না, কারণ সেও আব্বুর মতন। ও আচ্ছা, তাকেও টাইট দিতে হবে তাহলে। দ্বিতীয় প্ল্যানটা তাদের দুজনকে বলে দিলাম। দেখতে দেখতে রাত হয়ে আসে, রাত প্রায় 12টা। নুমান প্লাজার উপরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রাকিবের ফোন। হ্যালো রাকিব। আমি এসেছি, তবে রুবাইদার আব্বুকে মারতে পারিনি, সে পালিয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নাই, সে পালিয়ে গেছে তো কি হয়েছে, তুই আছিস তো। এই বলে স্নাইপারটা দিয়ে তার মাথা বরাবর গুলি করে দিলাম। গুলি লেগে রাকিব ওইখানে লেকের পরে পড়ে গেল। আমি চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় রুবাইদা আসলো। ভাইয়া আব্বুকে ফোন দিয়ে এইখানে ডেকে আনি, তাহলে তো মিশন কমপ্লিট হয়ে যাবে। না, ডাকতে হবে না, তাকে তার নিজ বাড়িতেই মারবো। আর 2টা দিন অপেক্ষা করো, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে এরপর তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাব। ঠিক আছে, তাহলে আপনি ঘুমিয়ে পড়েন, আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি, রাত তো অনেক হয়েছে। যাও তুমি। রুবাইদা চলে গেল, আমিও চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রাজীব ভাই ফোন দিয়েছে। হ্যালো ভাই। কি ব্যাপার মেঘ, দুবাই গিয়ে তো দেখি আমাকে ভুলেই গেছো। না ভাই, আজকে দুবাইয়ের মাফিয়া কিংয়ের ডান হাতকে মারলাম। 2 দিন পর মাফিয়া কিংকে মারবো, এরপর এইখানে কয়েকদিন থেকে বাংলাদেশে চলে যাব। ঠিক আছে আইসো তাহলে, এখন ঘুমাও, রাত হয়ে গেছে অনেক। ভাই। রাজীব ভাইয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে পড়লাম। কখন সে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া উঠেন, সকাল হয়ে গেছে সেই কখন, ঘরে তো খাবারও নেই। তুমি আমাকে আগে ডাক দিবে না? আমি খাবার নিয়ে আসতাম। রুবাইদা মানা করেছে ডাক না দেওয়ার জন্য, তাই তো আর ডাক দেই নাই। ও আচ্ছা, তুমি যাও রুমে, আমি ফ্রেশ হয়ে খাবার আনতে যাচ্ছি এক্ষুনি। আচ্ছা ভাইয়া। রিয়া চলে গেল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম বাহিরে। 3 জনের জন্য খাবার নিয়ে চলে আসলাম বাসায়। এই নাও, খাবার খেয়ে নাও। আর কিছুক্ষণ পর একটা লোক এসে বাজার দিয়ে যাবে, তাকে 1000 টাকা দিয়ে দিও। আচ্ছা, আপনি কি কোথাও যাবেন নাকি? না, কোথায় যাব না, মাথা ব্যথা করতেছে তো, তাই খাবার খেয়ে একটু ঘুমাবো। আচ্ছা যান তাহলে। খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম আসতেছে না দেখে ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। কাজ শেষ করে বসে আছি, এমন সময় রুবাইদা আর রিয়া আসলো। কি ব্যাপার, আপনি ঘুমান নাই? না, ঘুমাইনি, ঘুম আসছিল না, তাই কাজ করছিলাম ল্যাপটপে। ও আচ্ছা। তা কিছু বলবেন নাকি? না, কিছু বলবো না, একটু ডাক্তারের দোকানে যেতে হবে, এই ওষুধগুলো আনতে হবে। ও আচ্ছা, আমি এনে দিতেছি।
এই বলে চলে আসলাম ডাক্তারের দোকানে। ভাই, এই ঔষধগুলো দেন তো। এই নেন ভাই আপনার ওষুধ। ঔষধ নিয়ে চলে আসলাম বাসায়। রিয়া, এই নাও, এইখানে সব কিছু আছে। আর কিছু লাগবে নাকি? লাগলে বলো। না, আমার আর কিছু লাগবে না। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো, কি কথা জিজ্ঞাসা করবে? আপনি কি বিবাহিত নাকি? না, আমি এখনো বিয়ে করি নাই। বিয়ে করতে দেরি আছে। 7 দিন পর আমি বাংলাদেশে যাব। তুমি যাবে নাকি আমার সাথে? যাব। আর এখানে কাকে দায়িত্ব দিয়ে যাবেন দেখাশোনা করার জন্য? আমার লোক আছে, তারা দেখাশোনা করবে। এরপর তুমি আর রিয়া দেখাশোনা করবে এই পুরো দুবাই শহরটা। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেইটাই করবেন। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আমি, রিয়া আর রুবাইদা চলে আসলাম তাদের বাসায়। রুবাইদাকে দেখে তার বাবা দৌড়ে এসে বলল, মা তুই কেমন আছিস? তোর কোনো ক্ষতি হয় নাই তো? না আব্বু, আমার কোনো ক্ষতি হয় নাই। উনি না থাকলে আজকে হয়তো আমি মরাই যেতাম। ধন্যবাদ তোমাকে আমার মেয়েকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার কর্তব্য ছিল আপনার মেয়েকে এতদিন বাঁচিয়ে রাখা। মানে বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? মানে বুঝতে হবে না, এইটার মানে আমি বুঝিয়ে দিতেছি। আপনার মেয়েকে আমি নিয়ে গেছিলাম। আপনার মেয়ে এতদিন আমার কাছে ছিল। আজকে আপনাকে মারার জন্য আমরা এসেছি। আমি নিজের হাতে আপনাকে মারবো না, আপনাকে মারবে আপনার নিজের মেয়ে। রুবাইদা, ও কি বলতেছে আবল তাবল? তুমি নাকি আমাকে মারবে? উনি যা বলছে সব ঠিক বলছে। আমি তোমাকে মারবো। তোমার সকল কুকর্ম আমি জেনে গেছি। ছি বাবা, তোমাকে বাবা ডাকতেও ঘৃণা লাগছে আমার। জেনে যখন গেছিস তাহলে এইটাও জেনে রাখ, তুই আমার আপন মেয়ে না, ও হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে, যাকে আমি মেরে এই মাফিয়া জগতে এসেছি। এইটা বলতেই রুবাইদা তার বড় বাবার বুকে গুলি করলো। তুই আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিস, আমি তো তোকে বাঁচিয়ে রাখবো না। এই বলে আরো কয়েকটা গুলি করলো তার বুকে। দুবাইয়ের মাফিয়া কিং ওইখানেই মরে গেল। রুবাইদা, তুমি কান্না করো না। তোমার জীবনে এমন একজন আসবে, তোমার জীবনটা পরিবর্তন করে দিবে। রুবাইদা, ভাইয়া ঠিকই বলেছে। তুমি ভাইয়ার সাথে বাংলাদেশে যাও। সবাইকে ডাক দিলাম। সবাই শোনো, আজ থেকে এইখানে কোনো অন্যায় কাজ হবে না। যারা ভালো কাজ করতে পারবে তারাই থাকো, আর যারা করতে পারবে না তারা এইখান থেকে চলে যাও। ভাইয়া, সবাই থাকবে। সবাই শোনো, আজ থেকে এই দুবাইয়ের মাফিয়া হচ্ছে উনি। কাল থেকে তোমাদের টাকা বাড়িয়ে দেওয়া হবে, তবুও তোমরা খারাপ কাজ করো না। ঠিক আছে ম্যাম, আমরা আপনার কথা শুনবো। আর সবাই ওনাকে নিয়ে কবর দিয়ে আসো, ওনাকে আমাদের প্রয়োজন নেই। প্রয়োজন আছে এখনো, একটু অপেক্ষা করো। এই বলে ল্যাপটপ নিয়ে চলে আসলাম তার কাছে। ওর 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম, যাতে যে কোনো কিছু খোলা যেতে পারে। এখন তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে বস, তাহলে যাচ্ছি আমরা। ওরা চলে গেল। বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম কি কি আছে। আচ্ছা রুবাইদা, তুমি তো জানো তোমার বড় আব্বু কোথায় কোথায় টাকা রাখতো? জানি তো, বড় আব্বুর রুমে একটা ছোট গুপ্ত ঘর আছে ওইখানে, আর বাইরে একটা পুরনো রুম আছে যেটাতে দারোয়ান থাকে। ওই ঘরে বড় আব্বুর অনেক টাকা আছে, আর বিভিন্ন ব্যাংকে তো আছেই। আচ্ছা, আজকে সকল টাকা বের করে দুবাই শহরটাকে আরও উন্নত করতে হবে। এই বলে আমরা সবাই চলে আসলাম বাহিরে। দারোয়ানের কেবিনে গিয়ে সকল টাকা নিয়ে নিলাম। রিয়া, তুমি গুনতে থাকো এইখানে কত টাকা আছে। হাতে গুনতে পারবো না, একটা মেশিন আছে, ওই মেশিনটা কিনে আনে, ওইটা দিয়ে গুনে ফেলা যাবে খুব তাড়াতাড়ি। তাহলে এইখান থেকে 2 লক্ষ টাকা নিয়ে কিনে আনো মেশিনটা। আরও যদি টাকা লাগে নিয়ে যাও, তাহলেই তো হয়। আশা করি আর লাগবে না। আপনি বাড়িটা ঘুরে দেখেন, এই ফাঁকে আমি মেশিনটা কিনে নিয়ে আসি। ঠিক আছে, যাও তাহলে। রিয়া চলে গেল। এইদিকে আমি আর রুবাইদা তার বড় আব্বুর ঘরে চলে আসলাম। ঘর থেকে যেই টাকাগুলো নিয়ে বের হতে যাব, এমন সময় কিসের সাথে যেন পা বেঁধে মাটিতে পড়ে গেলাম। ভাইয়া ওঠো, কিছু হয়নি তো তোমার? না, কিছু হয়নি। আবার ঘরে ঢুকে দেখতে লাগলাম। রুবাইদা, এই বক্সের ভিতরে কি আছে জানো নাকি? না ভাইয়া, এই বক্সটা তো আমি আগে কখনোই দেখিনি, আর দেখলেও বলতে পারবো না এই বক্সের ভিতরে কি আছে। ও আচ্ছা, বক্সটা ভালো করে দেখে বুঝলাম। এই বক্সে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া আছে।
রুবাইদা, তুমি কয়েকজনকে ডেকে আনো তো, এইখানে কিছু করা যাবে না, নিচে নিয়ে করতে হবে ঠান্ডা মাথায়। আচ্ছা আপনি থাকেন, আমি কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি। রুবাইদা চলে গেল। এইদিকে আমি বক্সটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। আসলে এই বক্সের ভেতরে কি আছে। ভাই বলেন কি করতে হবে? এই বক্সটা নিচে নিয়ে চলো, আর খুব সাবধানে এইগুলোতে আঙ্গুল যাতে না লাগে সেই দিকে খেয়াল রাখবে। ঠিক আছে ভাই, এই বক্সে আঙ্গুল লাগবে না, আপনি নিচে যান, আমরা আস্তে আস্তে নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর ওরা ওই বক্সটা নিয়ে আসলো। বক্সটা খুলতেই দেখি পুরো বক্স ভর্তি সোনা দিয়ে ভরা আছে। ভাইয়া পুরো বক্সে তো সোনা ভর্তি আছে, কি করবেন এইগুলা? কি আর করব, এইগুলো রেখে দিব। আশা করি এইগুলো ওনার চুরি করে এনেছে। যদি কেউ এই সোনার সন্ধান করতে আসে, প্রমাণ দিয়ে নিয়ে যেতে হবে। একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, প্রমাণ ছাড়া যাকে তাকে দিয়ে দেওয়া ও অন্যায়। হ্যাঁ, এর জন্যই তো কাউকে দিব না। আর সবাই একটা কথা কান দিয়ে শুনে রাখো, এই বাড়ি থেকে একটা জিনিস উধাও হলে তোমাদের ধরবো। না ভাই, কিছু উধাও হবে না, আমরা সবসময় এই ঘর পাহারা দিব, আর আমরা ঘরের ভিতরে তেমন বেশি আসিও না। হ্যাঁ, না আসাটাই ভালো। এখন তোমরা যাও, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও, কয়েকদিন কোনো কাজ নেই। ঠিক আছে ভাই। ওরা চলে গেল। আমি, রিয়া আর রুবাইদা বসে আছি। আচ্ছা রুবাইদা, এইগুলো টাকা দিয়ে কি করা যায় বলো তো? ভাই একটা কাজ করি, এই টাকাগুলো দিয়ে বাংলাদেশে যারা গরিব অসহায় আছে তাদের না হয় একটা করে বাড়ি বানিয়ে দিই, আর একটা অফিস বানিয়ে দিই তাদের কাজ করার জন্য। তা তো তুমি মন্দ বলো নাই। আচ্ছা আগে যাই বাংলাদেশে, তারপর রাজীব ভাইয়ের সাথে কথা বলে একটা ব্যবস্থা করা যাবে। তো কালকেই চলেন, এইখানের কাজ তো শেষ। কালকে রাতে যাব। আজকে 20টা সিসি ক্যামেরা আনতেছি, সবগুলো ফিট করে এরপর বাংলাদেশে যাব। ও আচ্ছা, তো চলেন এখন খাওয়া দাওয়া করে নিই, খুব ক্ষুধাও লাগছে। আমরা 3 জন খাবার খেয়ে বসে আছি। এমন সময় রাজীব ভাইয়ের ফোন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মেঘ, তুমি এখন কোথায় আছো? এই তো ভাই, মাফিয়াকে মেরে এখন তার বাসায় আছি। কেন, কি হয়েছে? আমি দুবাই এসেছি একটা কাজে, বিমানবন্দর থেকে আমাকে নিয়ে যাও। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আসতেছি 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ফোনটা রেখে দিলাম। রিয়া, রুবাইদা, তোমরা বাসায় থাইকো, আমি বিমানবন্দর থেকে আসতেছি। ঠিক আছে ভাইয়া, যান তাহলে। গাড়ি থেকে নেমে চলে আসলাম বিমানবন্দরে। এসে দেখি ভাই দাঁড়িয়ে আছে। ভাই চলেন এখন। চলো। রাজীব ভাইকে নিয়ে চলে আসলাম গাড়িতে। ভাই কিছু খাবেন নাকি? না, এখন কিছু খাবো না, এখন সোজা বাসায় চলো। আর ওইখানে 2টা মেয়ের গলার স্বর শুনলাম, ওই সময় ওরা কারা? একটা মেয়ে আগে ওই মাফিয়াদের সাথে কাজ করত, আর একটা হচ্ছে ওই মাফিয়ার ছোট ভাইয়ের মেয়ে। আচ্ছা। হ্যাঁ ভাই, রাজীব ভাইয়ের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে সবাই বসে আছি। রিয়া, রাজীব ভাইকে একটু ডাক দাও তো, ভাইয়ের এইখানে কি কাজের জন্য এসেছে জিজ্ঞাসা করি। ঠিক আছে ভাইয়া, আমি ডাক দিতেছি এখনই। রিয়া চলে গেল। আমি আর রুবাইদা কথা বলতেছি। আচ্ছা রুবাইদা, তোমাকে যদি এখন বিয়ে দেওয়া হয় তাহলে কি তুমি বিয়ে করবে? ভাইয়া আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরো কয়েক বছর পর বিয়ে করতে চাই। ও আচ্ছা। রুবাইদার সাথে এইসব কথা বলতেছি, এমন সময় রাজীব ভাই আর রিয়া আসলো। কি ব্যাপার রিয়া, তুমি কি রাজীব ভাইয়াকে চেনো নাকি? শোনো তবে তাহলে সব বলতেছি। এই রিয়া হচ্ছে তোমার ভাবি, মানে আমার বউ। ওরা রিয়াকে মারার আগেই আমি রিয়াকে দুবাই পাঠিয়ে দিই তার খালার বাসায়। পরে তার সাথে যোগাযোগ করে বলি যে দুবাইয়ের মাফিয়ার টিমের সাথে যোগ দিতে। কিন্তু ভাই, আপনি না বলেছিলেন আপনার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে? কিন্তু রুবাইদার বড় আপু যাকে মেরেছে সে হচ্ছে রিয়ার ছোট বোন তাবাসুম। আমি যখন জানতে পারি সকল কিছু তখন পাঠিয়েছিলাম রিয়াকে। ও আচ্ছা। এরপর ভাই সকল কিছু খুলে বলল। তাহলে ভাই আমরা দেশে যাচ্ছি কবে? এই তো কালকে চলে যাব দেশে। রুবাইদা, তুমি এখন কি করবে বলো? আমাদের সাথে যাবে নাকি এখানেই থাকবে? আমি আপনাদের সাথে দেশে চলে যাব। এই দিকটা না হয় কাউকে দায়িত্ব দিয়েছেন কয়েকদিনের জন্য, পরে না হয় দেশ থেকে ঘুরে এসে আমি মাফিয়ার সাম্রাজ্য দেখাশোনা করব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো ওটাই করব।
রাতের ফ্লাইট ক্যান্সেল করে সকাল 10টার ফ্লাইটের টিকিট বুক করে নিলাম, যাতে ভাইয়ের সাথে যেতে পারি। আচ্ছা ভাই, চলেন আজকে না হয় শপিং করে আসি, কালকে তো চলে যাব আবার। চলো, আমারও কিছু শপিং করতে হবে, আর আমাদের লোকদের জন্যও কিছু শপিং করতে হবে। আমরা সবাই চলে আসলাম শপিং মলে। শপিং করতে করতে রাত 12টা বেজে গেছে। বড় একটা ট্রলি ব্যাগের ভেতরে সব কিছু ভরে নিলাম। ভাই চলেন, খাওয়া দাওয়াটা বাহির থেকে করে যাই, বাড়িতে আর গিয়ে খাবো না। ঠিক আছে, চলো তাহলে। রিয়া, তুমি তো ওইখানে অনেক বছর ছিলে, তুমি তো বলতে পারো ভালো হোটেল কোনটা? RS রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা অনেক ভালো, খাবারগুলো অনেক মজার হয়, তবে দামটা একটু বেশি রাখে। ভাবি, ভালো জিনিসের দাম তো থাকবেই, তাই না? ঠিক খাবারের দামটাও একটু বেশি রাখে। এই বলে গাড়িটা নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। খুব ঘুম পাচ্ছে। সকালে ঘুম ভাঙলো রাজীব ভাইয়ের ডাকে। এই মেঘ, ওঠো, সকাল হয়ে গেছে তো, আবার রেডি হয়ে বিমানবন্দর যেতে হবে। এই তো ভাই উঠতেছি, আপনি যান, রেডি হয়ে নেন। রাজীব ভাই চলে গেল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। সবার সাথে খাওয়া দাওয়া করে কাজগুলো বুঝিয়ে নিয়ে বিমানবন্দরে চলে আসলাম। ভাই আপনারা ভিতরে যান, আমি কফি নিয়ে আসতেছি আপনাদের জন্য। রিয়া আর রুবাইদা, তোমরা ওইখানে গিয়ে বসো, আমি আর মেঘ কফি নিয়ে আসতেছি। ঠিক আছে, যান। কফি নিয়ে চলে আসলাম তাদের কাছে। এই নেন কফি খান। সবার কফি খাওয়ার শেষ হতেই মাইকে বলতে শুরু করলো, বিমানে ওঠার জন্য। বিমান একটু পরে আকাশে উড়াল দিবে। মেঘ চলো, এখন বিমানে চলে যাই, আর দেরি করা যাবে না, দেরি করলে বিমান চলে যাবে। আরে ভাই, এত তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তে যান, যাত্রী না নিয়ে ওরা যাবে না। এইসব বলতে বলতে আমরা চলে আসলাম বিমানের ভেতরে। আমাদের সিটগুলো একসাথে ছিল। ভাই আপনি আর ভাবি বসেন, আমি আর রুবাইদা একসাথে বসতেছি। রুবাইদা, তোমার কোনো সমস্যা হবে না তো আমি তোমার পাশে বসলে? না, কোনো সমস্যা হবে না, বসেন। আমি আর রুবাইদা একসাথে পাশাপাশি সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর বিমান আকাশে উড়াল দিল। প্রায় 3 ঘন্টা পর বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছালাম। সব কিছু চেক করা শেষ করতেই সবাই বাইরে চলে আসলাম। এসে দেখি সোহেল আর সোনালি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহেল, তুমি কেমন আছো? আর সোনালি ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা দুজনেই। সোনালি ভাবি, আপনি আর এই মাফিয়ার হয়ে কাজ করতে হবে না, আপনি বাড়িতে চলে যান। বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, তাই তো সোহেলের সাথে সারাদিন থাকি। তা কি করে হয় এতগুলো ছেলের মাঝে থাকাটা? সোহেল, তুমি সোনালি ভাবিকে নিয়ে বাড়ি থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসো, তাহলে মন মানসিকতা ঠিক হবে। তা না হয় যাবে না, লেডি মাফিয়া কিং এর সাথে একটা মিটিং আছে, ওই মিটিংটা শেষ করে এরপর যাব। কি বলো সোনালি? উনি একদম ঠিক কথা বলেছেন। আমরা চাই না আপনাদের উপর হামলা হোক আমরা চলে গেলে। আরে কিছু হবে না, এখন তো আমি আছি, রাজীব ভাই আছে, আরো অনেক লোক আছে। তারা থাকলে আমাদের মারতে আসবে কে? তার থাকলেও কি হয়েছে, কখন আপনাদের উপর হামলা হয় কে জানে, কারণ এখন আপনাদের শত্রু আরো বেড়ে গেছে। বাড়তে থাকুক তারা, আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহ আমাদের পাশে আছে। সত্যিকে কখনোই মিথ্যা দিয়ে ঢাকা যায় না, এইটা মনে রাখবে তুমি। কথা বলতে বলতে চলে আসলাম ডেরায়। এসে দেখি লেডি মাফিয়া কিং বসে আছে। কি ব্যাপার লেডি মাফিয়া কিং, আপনি এইখানে? আপনাকে দেখতে এসেছি। আপনি নাকি দুবাইয়ের মাফিয়া কিংকে মেরে এসেছেন, তাই আপনাকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছি। আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর দরকার নেই, আপনি ঠিক হয়ে যান, এইটাই দোয়া করি। আর যদি ঠিক না হতে চান তাহলে ট্যাবলেট আমার কাছে আছেই। তাই নাকি? ট্যাবলেট দিতে হবে না, আর কয়েকদিনের অপেক্ষা করো, তোমাদের সাথে যুদ্ধে লাগবো। চিন্তা করো না, আমি কখনোই হার মানব না। যদি মরেও যাই তারপরও হার মানব না। আপনার বুকে দম আছে বলতে হবে।
যাক, হার মানতে হবে না, এইখানে পড়ে থাকবেন সেই দিন। যদি মাপ চান তাহলে আপনাকে মাপ করব না। মাপ করতে হবে না, তবে কিভাবে মাপ নিতে হয় ওইটা আমার খুব ভালো করেই জানা আছে। এখন যাই, আবার আসবো অন্য একদিন। এই বলে আফরিন চলে গেল। আমি চলে আসলাম আমার কেবিনে। সকল গুপ্ত খবরিদের লাগিয়ে দিলাম ওরা কখন আমাদের উপর হামলা করতে আসবে তা জানানোর জন্য। বিকালে বসে আছি সবাই একসাথে, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমার খবরি ফোন দিয়েছে। হ্যালো রিজু ভাই, আপনাকে 27 তারিখ রাতে মারার প্ল্যান করেছে তারা। ও আচ্ছা, ঠিক আছে, আসতে দে, এরপর দেখে নিব তাদের। আর তোকে আরেকটা কাজ দেই, তোর ফোন দেখ, 2টা লোকের ছবি পাঠাইছি, তাদের 2জনের ঠিকুচি কুচটি বের কর। সন্ধ্যায় পেয়ে যাবেন ভাই। আর আমার কিছু টাকার দরকার ছিল, যদি দিতেন তাহলে খুব ভালো হতো। তোর অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দে, কিছুক্ষণ পর তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি। ধন্যবাদ ভাই, রাখি এখন। রিজুর সাথে কথা বলে চলে আসলাম রাজীব ভাইয়ের কাছে। সোহেল, তুই আর সোনালি চলে যা, এই কয়েকদিন মিশন নেই, এই ফাঁকে তোরা ঘুরে আয়। ঠিক আছে ভাই, আপনারা এত করে যখন বলতেছেন তাহলে আমরা চলেই যাই আজকে রাতে। হ্যাঁ, চলে যা। সোহেল আর সোনালি উঠে চলে গেল তাদের কেবিনে। রাজীব ভাই, আপনার চাচাতো বোনকে মেরে ফেলবো নাকি বাঁচিয়ে রাখবো বলেন? দেখো, আমি জানি তুমি কাউকে সুযোগ দাও না, এখন থেকে একবার সুযোগ দিয়ে দেখো, তাহলে তো বুঝতে পারবে কে কেমন। ভাই, আমি আপনার মতো হতে চাই না। আপনাকে ধোকা দিয়ে দেখেন নাই, জেলে ঢুকিয়ে দিয়েছে। আর আমি যদি সুযোগ দেই তার অপূর্ব ব্যবহার করবে না, তার কি প্রমাণ আছে? তা তো ঠিক কথা বলেছ, তবুও কিছু মানুষকে মাফ করে দিতে হয়। আমার কথাটা রাখো একটু। ঠিক আছে ভাই, আপনার কথাটা রাখলাম। রাতে সোহেল আর সোনালি চলে গেল। আমরা খাবার খেয়ে গল্প করতেছি, এমন সময় একটা গুলি এসে আমার হাতে লাগলো। গুলি চলার শব্দ শুনে সবাই সাবধান হয়ে গেছে। মেঘ, তুমি ভিতরে যাও, আমি বাহিরটা দেখছি। আপনি ভিতরে যান, এই বলে রাজীব ভাইকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ গোলাগুলি চলার পর জায়গাটা শান্ত হয়ে গেল। তোমরা সবাই গিয়ে দেখে আসো, ওরা সবাই মরেছে নাকি এখনো বেঁচে আছে। ভাই, ওরা এখনো বেঁচে আছে, ওই দেখেন আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কয়েকজন লোক পালিয়ে যাচ্ছে। এখনই তাদের ধরে আনো, যে করেই হোক সবগুলোকে আমার কাছে চাই। জি ভাই, আমরা এক্ষুনি আসতেছি সবগুলোকে। এই তোমরা চলো আমার সাথে। ওরা চলে গেল। এইদিকে আমি আমার কেবিনে এসে হাত থেকে বুলেটটা বের করে ঔষধ লাগিয়ে নিলাম। ওইদিকে ঘরের ভিতরে থেকে রাজীব ভাই, রিয়া আর রুবাইদা চিৎকার করতেছে। আমি গিয়ে দরজা খুলে দিলাম। তোমার কিছু হয়নি তো মেঘ? না ভাই, আমার কিছু হয়নি, আপনারা ভেতরে যান, এইখানে থাকতে হবে না। তুমি যাও, গিয়ে রেস্ট নাও, তোমার হাতে গুলি লেগেছে। একটু পর যাব, আগে দেখে নেই কে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছে। ভাইয়ের সাথে কথা বলতেছি, এমন সময় আমার লোকগুলো ওই লোকদের ধরে নিয়ে আসলো। ভাই, 5টারে ধরে এনেছি, আর একটা পালিয়ে গেছে। সমস্যা নাই, এই 5টা দিয়েই কাজ হয়ে যাবে। এই, তোদের কে পাঠিয়েছে বল তাড়াতাড়ি। আমাদের অ্যাসেন্টেলিয়ার বস পাঠিয়েছেন আপনাকে মারার জন্য। আপনার কারণে আমাদের বস বাংলাদেশ থেকে মেয়ে কিনে নিয়ে যেতে পারছেন না। ও, এর জন্য আমাকে মারতে চাইতেছে? এর জন্যই আমাদের পাঠিয়েছেন। এখন আমরা তো আপনাকে মারতে পারি নাই, এখন আমাদের মরতে হবে তার হাতে। তোমাদের কারো মরতে হবে না, আমি যা বলেছি তাই করো। এখন তোমরা বসকে ফোন দিয়ে বলে দাও যে বাংলাদেশের 2 মাফিয়া কিংকে মেরে ফেলেছি, কালকে সকালে যাতে সে বাংলাদেশে আসে। ঠিক আছে ভাই, তবে আমাদের মারবেন না প্লিজ। ঠিক আছে, মারবো না, যদি তোমাদের বস না আসে তাহলে তোমাদের ছেড়ে দিব না, এই বলে দিলাম। ঠিক আছে ভাই। ওরা তাদের বসকে সব বলে দিয়েছে কি কি করতে হবে। তোরা 5 জন খাবার খাবি নাকি? যদি খাবার খাইতে চাস তাহলে খাবার এনে দিতেছি এক্ষুনি। বাবা, খুব ভালো কাজ করতেছিস দেখতেছি, তোকে তো সরিয়ে দিতেই হবে, না দিলে তো আমার ক্ষতি হয়ে যাবে অনেক বড়।
আমি বেঁচে থাকতে তোদের মেয়ে পাচার হতে দিব না। তুই শুধু আমার কাছে আয়, এরপর তোকে ধরবো, এর আগে ধরবো না। খুব শীঘ্রই আসতেছি আমি, রেডি থাকিস। আমি না, তুই রেডি থাকিস। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই রাজীব ভাই আসলো। ভাই, এত রাতে আপনি এইখানে? ঘুম ধরছিল না, তাই আর কি এসেছি দেখছি। তুমি ঘুমিয়েছো নাকি? বসেন এইখানে। ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সকাল হয়ে গেছে কেউ টের পায়নি। আচ্ছা ভাই, সকাল তো হয়ে গেছে, এখন আপনি ঘুমান। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। রাজীব ভাই চলে গেল। উঠে সকালের হালকা পাতলা নাস্তা করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো বিকালে। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি রাজীব ভাই, ভাবি আর জান্নাত বসে বসে খাবার খাচ্ছে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম তাদের সাথে। খাবার খেয়ে বসে আছি, এমন সময় খবরের ফোন। ভাই, আজকে রাতে একটা মিশন আছে, আপনাকে যেতে হবে চট্টগ্রামের ওইখানে। মিশনটা হবে, আপনার জন্য লোক অপেক্ষা করবে আমাদের ওইখানে। ঠিক আছে, সন্ধ্যায় গাড়ি নিয়ে চলে আসিস, তোর সাথে চলে যাব চট্টগ্রাম। ঠিক আছে ভাই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। রাজীব ভাই, আমার তো একটা মিশন আছে, আমি এখন চলে যাব চট্টগ্রামে। আপনি জান্নাত আর ভাবিকে নিয়ে চলে যাইয়েন ডেরায়, ওইখানে সোহেল আর সোনালি আছে। আমিও যাব তোমার সাথে। এখানে বসে থাকতে থাকতে বোরিং ফিল করতেছি। না ভাই, আজকে আপনাকে যেতে হবে না, অন্যদিন নিয়ে যাব আপনাকে। আমি যাই তাহলে। এই বলে চলে আসলাম রাস্তায়। এসে দেখি খবরই দাঁড়িয়ে আছে। কিরে, আরও কিছু জানতে পারছিস নাকি? ভাই, তবে আজকে মিশনটা অনেক কঠিন হবে, কারণ ওইখানে আফ্রিকার মাফিয়া কিং আসবে। তার সাথে কি আর পারবো আমরা? তুই কোনো চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব, দেখে নিস। আর ওইখানে তো আমাদের লোক আছেই, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে ভাই। 2 ঘন্টায় চলে আসলাম চট্টগ্রাম। এসে দেখি আমার সব লোক রেডি হয়ে বসে আছে। কি ব্যাপার, তোমরা জানলে কি করে আজকে মিশন আছে? ভাই, আমরা আপনার লোক জানবো না তো কি করব? আপনি আসার আগেই ওই দিকটা সেট করে ফেলেছি। খুবই ভালো করেছিস, চল এখন। আর পিয়াস, তুই থেকে যা এইখানে, গাড়ি চালিয়ে আসছিস। না ভাই, কিছু হবে না, চলেন। আমরা সবাই চলে আসলাম মিশনে। এসে দেখি ওরা মাত্র ড্রাগস উঠাচ্ছে।